মুখ দিয়ে অনবরত রক্ত পড়ছে, দুই চোখ ভর্তি পানি। কষ্টগুলো বোঝার মতো কেউ নেই। অসহায় দৃষ্টি নিয়ে মাটির দিকে তাকিয়ে আছি, আর সবাই আমার দিকে তাকিয়ে আছে। আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। মনে হচ্ছে আমি একটা ভিন্ন গ্রহের পানি, ভুল করে দুনিয়ায় এসেছি, তাই সবাই তামাশা দিতে ব্যস্ত। আপনারা অবশ্যই ভাবছেন গল্প শুরু না হতেই এত মায়ের কি করে খেলাম। এটাই ভাবা স্বাভাবিক। তাহলে চলেন জেনে আসি উপরে ঘটনা কি হয়েছিল। তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। সবার দেবার মতো তেমন কিছু আমার পরিচয় নেই। তবুও যতটুকু আছে সেটুকুই তো আপনাদের বলতেই হবে, তাই না? আমি হলাম রাসেল, আপনাদের পরিচিত ছোট একটা লেখক। চেনেন হয়তো সবাই, কেউই বা চেনেন না। সবাই যে চিনবে এতে তো এত বড় মাপেরও লেখক আমি নই। বাবা মা কেউ আছে কিনা তাও আমার জানা নেই, সবই অজানা। কারণ আমি এতিমখানায় মানুষ হয়েছি। এখন আমি একজন ফেরিওয়ালা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি এটা সেটা ফেরি করেই পেটের ভাত জোগাড় করি। গল্পের নাম শুনে হয়তো বুঝে গেছেন যে আমার আরও একটা পরিচয় আছে, কিন্তু সেটা এখন না। গল্পের সাথে থাকেন, জানতে পারবেন। চলেন গল্পে ফেরা যাক। সকালে হালকা পাতলা কিছু খেয়ে আমি আমার প্রতিদিনের কাজ মানে জিনিসপত্র নিয়ে ফেরি করার জন্য বের হলাম। তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, এই ফেরিওয়ালা ভাই, তোমাকে তো এর আগে কখনো এই এলাকায় দেখি নাই। নতুন এসেছো নাকি? হ্যাঁ চাচা, আমি এই এলাকায় কালকে এসেছি। এর আগে অন্য একটা জায়গায় ফেরি করতাম। ও আচ্ছা, ভালো। তবে হ্যাঁ, সাবধানে দেখে শুনে ফেরি করিও। এই এলাকার মানুষ কিন্তু খুব একটা সুবিধার না। চাচা, এইসব জানতেই তো এসেছি। না হলে এইসব ফেরি করা আমার কিসের দরকার? মনে মনেই ভাবছি। আচ্ছা চাচা, আপনার কথা আমার মনে থাকবে। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাবা, ধন্যবাদের কি আছে? আমি যেগুলো জানতে পারছি তা তোমাকে বললাম। থাকো বাবা, আমি আসি। আচ্ছা চাচা, দেখে শুনে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো কথা না বলেই লোকটি চলে গেল। আমি আবারও ফেরি করার জন্য আগে বাড়ালাম। রাখবেন চুড়ি, দোল, মালা, আরো আছে পছন্দের পছন্দের অনেক সুন্দর সুন্দর জিনিস। এই যে ফিরিওয়ালা ভাইয়া, এদিকে আসেন। ওইদিকে মানুষের কাছে বিক্রি করলে কি হবে নাকি? আমাদের কাছেও তো কিছু বিক্রি করতে হবে, তাই না? দূর থেকে একটা মেয়ে আমাকে ডাকলো। তার ওখানে যাওয়ার জন্য আমি সেখানেই গেলাম। আপু, ডেকেছেন? কি নিবেন বলেন? কি নেব কি নেব, এই তো পেয়েছি ভাইয়া। এই চেনটা দেখান তো। একটা সোনালী কালার চেন দেখিয়ে বললাম, এই নিন আপু, আপনার জন্য। খুব সুন্দর। তার দাম কত ভাইয়া এটার? আমার খুবই পছন্দ হয়েছে। আপু, এটার দাম খুব বেশি না, মাত্র ৮০ টাকা। না, ৮০ টাকা বেশি হয়ে যায়, একটু কম করে নিয়ে নি। দেখেন আপা, ১০টা টাকার জন্যই তো সারাদিন এইখান থেকে ওইখানে, ঝড় নাই বৃষ্টি নাই, ফেরি করে বেড়ায়। তাও যদি এইভাবে বলেন তাহলে কি চলে বলেন? আচ্ছা যান, ৫ টাকা কম দিয়েন। এই নিন আপনার টাকা। টাকাটা আমি হাতে নিই। আচ্ছা আপু, তাহলে থাকেন। আমি আর যাই, আরো অনেক জায়গায় যেতে হবে। তারপর সেখান থেকে চলে আসলাম। কিছু দূর যেতেই দেখতে পেলাম একটা মেয়ে একটা ফেরিওয়ালাকে বেদম কেলানি দিতেছে। তাই আমি সেখানে গেলাম। আপনি ওনাকে মারেন কেন? কি করেছেন উনি? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? যা ভাগ এখান থেকে, ফকিন্নির বাচ্চা। কোথা থেকে যে এইসব পাগল ছাগল আসে বুঝি না। ভাই রে ভাই, আমার তো প্রচন্ড রাগ উঠে গেছে। এই মেয়ে কি বলে? তাই রাগটা কন্ট্রোল করতে না পেরেই ঠাস ঠাস করে ২টা থাপ্পড় লাগিয়ে দিলাম। ওইখানে থাকা সবাই অবাক। এটা ভেবেই যে এই ছেলেটা কি করলো। তোর সাহস তো কম না, মিম চৌধুরীর গায়ে হাত তুলিস? তোর হাত আমি ভেঙে ফেলবো, তোকে দেখে নিব। বলেই হন হন করে গাড়ি নিয়ে চলে গেল। আরে যান যান, দেখা যাবে কি করেন। আপনার মতো মেয়ে হাজিরটা দেখেছি। আচ্ছা ভাইয়া, আপনাকে মারলো কেন? ভাই, আমি এখান দিয়ে ফেরি করতে করতে যাচ্ছিলাম, আর ওই ম্যাডাম আমার সাথে গাড়ি লাগিয়ে দেয়। গাড়ি থেকে নেমে বলে আমি নাকি ইচ্ছে করেই তার গাড়ির নিচে পড়তে যাচ্ছি। আমার কি খাইয়া দাইয়া কাম নাই যে তার গাড়ির নিচে গিয়ে মরমু এই অকালে? ও আচ্ছা, আপনার কথায় বুঝতেই পারলাম আসলে বড়লোকের বিগড়ে যাওয়া সন্তানেরই এরকমই হয়। এখন তাহলে জানগা। ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। তবে তুমিও সাবধানে থাকিও। মেয়েটা মনে হয় বেশি সুবিধার না, টাকাওয়ালা বাবার রাগী মেয়ে। ভাই, আমার কিছু হবে না, আপনি থাকেন। তারপর সেখান থেকে চলে আসলাম।
এইভাবে সারাদিন বেচা কেনা করে রাতে বাসায় আসলাম, কিন্তু সারাদিনে কিছুই জানতে পারি না। রাতে খেয়ে শুয়ে ভাবছি, এত সুন্দর একটা মেয়ে আর তার ব্যবহার এত খারাপ। নামটাও তো যেমন সুন্দর, মানুষটাও তেমনই সুন্দর। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি সেদিকে কোনো খেয়ালই নেই। সকালে খেয়ে দিয়ে আগের দিনের মতো আবার ফেরি করতে বের হলাম। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। কিছুটা দূর থেকে মিম আমাকে দেখতে পায়। শালা ফেরুয়ার বাচ্চা, তোর খবর আজকে করবো, দাঁড়া আইতাছি। কিছুক্ষণ পরে মিম আবার আমার সামনে আসে। সেই দিন তুই আমাকে মানুষের সামনে অনেক অপমান করেছিস, আজকে তোকে দেখাবো তোকে কে বাঁচায়। বলে একটা শয়তানি হাসি দিল। এই দেখি তোর দোকানে কি কি জিনিস আছে, যদিও তেমন কিছুই নাই, ভালোই জানা আছে আমার। আমার জিনিসগুলো নেড়ে চড়ে দেখতে লাগলো। আমি অন্যদিকে তাকিয়ে আছি। আচ্ছা ম্যাডাম, দেখেন কি লাগে বলেন। অনেকটা সময় এটা দেখার পরে হঠাৎ করে বলে ওঠে, আমার ব্যাসলাইট পাইতেছি না, হাতেই তো ছিল, কোথায় গেল? তুই আবার জাদু মন্ত্র করে হাত থেকে খুলে নিস কিন্তু। ম্যাডাম দেখেন, আমি গরিব হতে পারি কিন্তু চোর না। আর আপনি তো সব দেখতেছেনই, আমি কখন আপনার হাত ধরলাম? দেখ, বেশি কথা বলিস না, আমার জিনিস দিয়ে দে, না হলে মানুষটাকে এমন মার খাওয়াবো ভাবতেই পারবি না। তখনই মানুষ ডাকতে শুরু করলো, আর সাথে সাথে অনেক মানুষও চলে আসলো। আমরা এমন সমাজে বসবাস করি যেখানে একটা ছেলে যদি বিপদে পড়ে কাউকে হাজারবার ডাকে তাও কেউ আসবে না, কিন্তু কোনো মেয়ে যদি তার ঠোঁট নাড়ায় তাই হাজার হাজার মানুষ সাহায্য করতে চলে আসবে। কি হয়েছে আপু, এইভাবে ডাকা করছেন কেন? এ বেটা আপনাকে বিরক্ত করছে নাকি? দেখেন না ভাই, আমি এই ফেরওয়ালার থেকে কিছু জিনিস কেনার জন্য দেখতেছিলাম, কিন্তু সে আমার সোনার ব্রেসলেটটা নিয়ে নেয়, আর আমি চাইলে সেটা অস্বীকার করে। কি, আপনার জিনিস চুরি করেছে? আগে বলবেন তো সেই কথাটা। হ্যাঁ ভাই, আমার অনেক পছন্দের জিনিস ছিল সেটা। এই, তুই কি সত্যি আপুর ব্রেসলেটটা নিয়েছিস? যদি নিয়ে থাকিস তো দিয়ে দে, না হলে বুঝতেই পারছিস জনগণের মায়ের দুনিয়ার বাইর। ভাই দেখেন, সত্যি আমি কিছু নেইনি, ওই মেয়েটা মিথ্যা বলতেছে। ভাই, আপনারা ওর কথা বিশ্বাস করবেন না, ওর সব কিছু চেক করেন, দেখবেন ঠিক বেরিয়ে আসবে। লোকটি তখন সবকিছু মাটিতে ফেলে দেয় আর খুঁজতে থাকে। অবশেষে আমার জিনিসগুলোর মাঝখানেই ব্যাসলাইটটা বের হয়। এই, এটা কি? ভাই আমি কিছু জানি না, এসব তার সাজানো কাজ। এই, আপনারা ওকে পিলারের সাথে বেঁধে ফেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? চুরি করে আবার মিথ্যা বলে। আমাকে সবাই একটা পিলারের সাথে বেঁধে ওড়াধুরা মারতে শুরু করে। কেউ কিছু বলছে না, সবাই তামাশা দেখতে ব্যস্ত। মেয়েটার সাজানো নাটকটা সব বিশ্বাস করলো। আমি যে কিছু করিনি সেটাকে বিশ্বাসই করলো না। মারতে মারতে আমার সারা শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, শরীরের অনেক জায়গায় ফেটে গেছে, কিন্তু তবু আমি অজ্ঞান হচ্ছি না। দেখে এর শরীর কি দিয়ে তৈরি রে ভাই? এত মায়ের কেউ কি করে সহ্য করতে পারে? আপনারা কেন বিশ্বাস করছেন না? আমি চুরি করিনি। কথা বলতে খুব কষ্ট হচ্ছিল আমার। শালার মনে হয় গন্ডারের চামড়া, এত মায়ের তবুও স্বাভাবিক কিভাবে? তখনই সেখান দিয়ে একজন ভদ্রলোক যাচ্ছিল। রাস্তায় তো ভিড় দেখে, এই ড্রাইভার, গাড়ি থামাও, আর ওখানে কি হচ্ছে চলো দেখে আসি একটু। আচ্ছা স্যার, চলেন, মনে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটেছে। এখানে কি হয়েছে? এভাবে ছেলেটাকে মারছেন কেন? স্যার আর বলিয়েন না, এই আপুটার ব্রেসলেট চুরি করেছে, সেটা ওর কাছে পাওয়া গেছে। সামান্য একটা বেসলাইটের জন্য একটা মানুষকে এভাবে মারতেছেন? আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? আঙ্কেল, আমি ওকে বলতেছিলাম আমার জিনিস আমাকে ফিরিয়ে দিতে, কিন্তু দেয়নি, বরং আরো বেশি অস্বীকার করেছে যে ব্রেসলেটটা সে দেয়নি। তুমি রায়হান চৌধুরীর মেয়ে না? আর সামান্য একটা বেসলাইটের জন্য তুমি একটা ছেলেকে এভাবে মার খাওয়াচ্ছ? এরকম হাজারটা জিনিস অনায়াসে কিনতে পারতে। মানুষের জীবনের থেকে তো আর ওইটার দাম বেশি না, তাই না? মিম আর কোনো কথাই বলছে না, কারণ সে বলতে গেলে প্রতিশোধ নিতে নিয়ে গিয়েই একটু বেশি করে ফেলেছে।
আপনারা জিনিসটা খুঁজে পাইছেন তো ওকে পুলিশে দিতেন, আইন ওর ব্যবস্থা করত। কিন্তু আপনারা এইভাবে মেরে কাজটা মোটেও ঠিক করেন নাই। স্যার, আমাদের আসলে ভুল হয়ে গেছে, কিছু মনে ছিল না। আমি কারো জিনিস চুরি করিনি। বলতে বলতেই আমার চোখ জোড়া বন্ধ হয়ে আসে, জ্ঞান হারিয়ে ফেলি। সেখানে ঘটা কোনো কিছু আর আমি দেখতে পারছি না, শুনতেও না। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখতে পাই সুন্দর একটি রুমে শুয়ে আছি। রুমের মাঝে একটাই বেড। আমার শরীরে রক্ত দেওয়া হচ্ছে, বুঝতে পারলাম এটা একটা হাসপাতাল। তখনই রুমের ভিতরে কেউ প্রবেশ করে। দেখে মনে হচ্ছে এটা কোনো একটা নার্স হবে। নেম প্লেটে লেখা রাবিয়া। আপনার জ্ঞান ফিরেছে তাহলে? কি বলছেন আপনি? আর আমি এখানে কেন? কিভাবে আসলাম? কে এনেছে আমাকে এখানে? অনেকটা আশ্চর্য হয়ে গেলাম। আপনার আজ 10 দিন পর জ্ঞান ফিরল। এখানে আপনাকে এই দেশের নামকরা বিজনেসম্যান শফিকুল ইসলাম নিয়ে এসেছে। এমনকি তিনি আর তার স্ত্রী সারাক্ষণ এখানে থাকতেন। কি বলছেন এসব? আমার জন্য তারা এত কষ্ট করেছে? তারা এখন কোথায়? একটু আগেই বাসায় গেছে, আবার আসবে একটু পরে। আপনি থাকেন কেমন? আমার অন্য রুমে যেতে হবে। আচ্ছা, কিন্তু আপু, আমার মোবাইলটা কোথায়? দেখেন, আপনার মোবাইলটা এমনভাবে ভেঙে গেছে যে এটা ঠিক করা অসুবিধা না শুধু, বরং নামুমকিনও বটে। তবে এই নিন সিম আর মেমোরি কার্ড। ধন্যবাদ আপনাকে। তারপর নার্স চলে গেল। আমি ভাবছি, একটা অপরিচিত লোক আমার মতো এতিমের জন্য এত কষ্ট করলো। এমন মহৎ মানুষ এই দুনিয়ায় আছে এখনো। ওইদিকে রাফি, আজ 10 দিন হলো রাসেলের কোনো খবর পাচ্ছি না, ফোন বন্ধ। কি হয়েছে কে জানে। স্যার, আমিও সেটাই ভাবতেছি। রাসেলের আবার কিছু হলো না তো? না, ওর কিছু হতে পারে না, ওর খোঁজ বের করতে হবে, নাহলে সব শেষ হয়ে যাবে। আমি শুয়ে শুয়ে অনেক কিছু চিন্তা করছি। তখনই রুমে কয়েকজন লোক আসে। কেমন লাগছে এখন তোমার? জি, এখন একটু ভালো লাগছে, কিন্তু শরীরটা মনে হচ্ছে অনেক দুর্বল। ইনি হলেন শফিকুল ইসলাম আর উনি তার স্ত্রী। এরাই তোমাকে এখানে এনে চিকিৎসা করিয়েছে। আপনাদের কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষাটা আমার জানা নেই। তবে আপনারা যতটা করেছেন, হয়তো আমার পরিবারে কেউ এমন করতো না। বাবা, এইভাবে বলছো কেন? মানুষের বিপদে পাশে দাঁড়ানো মানুষের ধর্ম। তা ঠিক বলেছেন, কিন্তু আমরা কি সেইটা কথাটা মানি বলেন? তুমি তো ভালোই যুক্তিসহ কথা বলতে পারো। তা তোমার নাম কি? জি, আমার নাম রাসেল। বাবা, তুমি এত কথা বলবে না। আগে সুস্থ হও, পরে সব জানতে পারা যাবে। আন্টি, আমি তো সুস্থ। দেখছেন না, আমি হাত পা নাড়াতে পারতেছি, কিন্তু হাত নাড়ানোর চেষ্টা করতেই পারলাম না। দেখলে তুমি কতটা সুস্থ। তোমার পরিবারের কারো নাম্বার দাও, তাদের খবর দিই। পরিবারের কথাটা শুনে দুই চোখ বেয়ে জল গড়িয়ে আসলো। কি ব্যাপার, তুমি এইভাবে কাঁদছো কেন? তেমন কিছু না, পরিবার কথা বললেন তো তাই। আমার কোনো পরিবার নেই। এতিমখানায় বড় হয়েছি, আর এখন আমি একজন ফেরিওয়ালা। মানে এটা সেটা ফেরি করে যা টাকা পাই তাই দিয়েই কোনো রকম পেট চালায়। আমার চোখের জল মুছে দিয়ে বলল, বাবা, কান্না করো না, আমরা আছি তো। আর সব থেকে বড় কথা হলো, যার কেউ নেই তার আল্লাহ আছে। বাবা, তোমার ফোনটা তো একবার ভেঙে গেছে, তাই কাউকে জানাতে পারিনি। তাই তোমাকে পরিবারের কথা আজকে জিজ্ঞেস করলাম। আঙ্কেল, একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বাবা, বলো। কি এমন একটা কথা যেটার জন্য এত করে অনুমতি চাইছো? আঙ্কেল, যদি আমাকে একটা পুরনো বাটন ফোন এনে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আমার ফোনটা তো পুরো নষ্ট হয়ে গেছে। পুরাতন ফোন দিয়ে কি করবে? আমি এখন বললে 1000টা নতুন নতুন দামি ব্র্যান্ডের ফোন চলে আসবে। না আঙ্কেল, আমার এত দামি ফোনের কোনো দরকার নেই। আর কয়েকদিন হলো আমার ফোনটা ভেঙে গেছে। আপনি যদি একটা পুরনো বাটন ফোন এনে দিতেন তাহলে যোগাযোগ করার জন্য ব্যবহার করতাম। এমনিতে আমার জন্য আপনারা অনেক করেছেন। বাবারে, আমার কোনো সন্তান নেই। একটা ছেলে ছিল, ছোটবেলায় হারিয়ে গেছে। সে থাকলে হয়তো তোমার মতোই হতো। আমি এখন এনে দিচ্ছি। তখনই কাকে যেন ফোন দিয়ে একটা আইফোন আনতে বলল। আঙ্কেল, আমি কিন্তু এত দামি ফোন নিতে পারবো না। বাবা, কিসের দামি? তোমার কাছে এটা তো কিছুই না। তুমি এইটাই ব্যবহার করবে, বুঝলে?
না, আমাকে যদি ৬-৭ হাজারের মধ্যে ফোন দেন তাহলে নেব, না হলে নিব না। এমনিতে আমি আপনাদের কাছে অনেকটাই ঋণী হয়ে রইলাম, যার জন্য আমি চির কৃতজ্ঞ, যার মূল্য কোনোদিনও শোধ করতে পারবো না। তোমার সাথে কথা বলে পারবো না। আচ্ছা, তোমার যা ভালো মনে হয় আমি সেটাই আনতে বলছি। তখনই রুমে কিছু মানুষের আগমন ঘটে, যা দেখে সকলেই অবাক হয়ে যায়, কেননা তারা সবাই ছিল পুলিশ। হ্যাঁ, আপনারা ভুল শোনেন নাই, ঠিকই শুনেছেন, তারা সকলেই পুলিশ। কি ব্যাপারে অফিসার, আপনারা এখানে কি মনে করে বুঝলাম না তো। কোনো কাজ থাকতে পারে বলেও তো মনে হচ্ছে না আমার। দেখুন স্যার, আমরা অনেক খোঁজার পরে জানতে পারি রাসেল এই হাসপাতালে ভর্তি আছে, সেই জন্য এখানে আমাদের আসা। মানে কি? তাহলে রাসেল কি কোনো বড় অপরাধী নাকি? না স্যার, সেটা সঠিক বলতে পারবো না, তবে রাসেলকে এখনই আমাদের সাথে যেতে হবে, উপরের অর্ডার। কি বলেন এসব? আমি ডাক্তার হয়ে কি করে এরকম অবস্থায় রোগীকে আপনাদের সাথে ছাড়তে পারি? হ্যাঁ, রাসেল খুব অসুস্থ, ওর রেস্টের প্রয়োজন। আপনারা দাঁড়ান, আমি ডিআইজির সাথে কথা বলতেছি। দেখুন স্যার, আমরা রাসেলের চিকিৎসা করাবো, ও সুস্থ হওয়ার আগ পর্যন্ত কিছু হবে না। না, আমি ওকে এখানে এনে চিকিৎসা করাচ্ছি, কোথাও নিয়ে যেতে দিব না। আমি শুধু চেয়ে চেয়ে দেখছি কি করছে এরা, আমি কি সেটা তো জানে না, ভাবছি আমি সন্ত্রাসী। আঙ্কেল, আমার কিছুই হবে না, ওনাদের দায়িত্ব পালন করতে দিন। আমি যদি কোনো দোষ না করে থাকি তাহলে আমার কিছু করবে না। হ্যাঁ স্যার, রাসেল ঠিকই বলেছে, আমাদের সাথে যেতে দিন। আচ্ছা, ওকে নিয়ে যান, আমি ওর ডিআইজির সাথে কথা বলে দেখতেছি ওর অপরাধ কি। আমি আঙ্কেল আন্টির পায়ে হাত দিয়ে সালাম করে বাইরে আসতে যাব, তখনই দেখেন আঙ্কেল, আমি বলেছিলাম না ও সত্যি খারাপ লোক, এখন প্রমাণ পেলেন তো। আঙ্কেলের মুখে কোনো কথাই নেই, কি বলবে? মিম তো ঠিকই বলেছে, আমি একজন অপরাধী, কেননা নিরপরাধ লোককে তো আর পুলিশ এমনি এমনি নিয়ে যাবে না, সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমাকে পুলিশ নিয়ে আসে, খুব কষ্ট হচ্ছে আমার তাদের জন্য। তারা এত ভালো মানুষ হয়ে আমার জন্য মিমের কথাগুলো নীরবে শুনলো। স্যার, আপনার সাথে আমাদের কোনো যোগাযোগ হচ্ছিল না দেখে বড় স্যার আপনার খোঁজ করতে বলে, আর আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসি। ভালো করেছ ওইখানে আমার পরিচয় না দিয়ে। তারা ভেবেছে আমি কোনো অপরাধী, যদি জানতে পারতো তাহলে তো ফেরিওয়ালা সব শেষ হয়ে যেত। ফেরিওয়ালা? আর হ্যাঁ স্যার, সবাই মনে করেছে আপনি সত্যি কোনো অপরাধী, কিন্তু আমার মনে প্রশ্ন, এই দেশের নামকরা বিজনেসম্যান শরীফুল চৌধুরী এইখানে কি করছিল? আরে ওই আঙ্কেল তো আমাকে হাসপাতালে নিয়ে আসে, তারপর আমার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা খুলে বললাম। আপনারা সবটাই তো জানেন, তাই আর নতুন করে বলে সময় অপচয় করলাম না, কেননা সময়ের অনেক দাম, যা আমরা বুঝতে চেষ্টা করি না। আর সব থেকে বড় কথা, হাদিসে আছে, অপচয়কারী শয়তানের ভাই। আসলে শফিকুল স্যারের মনটা অনেক ভালো, তা না হলে আপনি অপরাধী বুঝতে পেরেও আমাদের সাথে আসতে বাধা দিচ্ছিল। হুম, ওনাদের মতো মানুষ হয়তো এই সুন্দর পৃথিবীতে খুব কমই আছে, যতই তারিফ করব ততই কম হবে। স্যার, আপনি শুধু একবার বলেন, ওই মেয়ের ব্যবস্থা করতে একটুও সময় লাগবে না। একজন সামান্য ব্যবসায়ীর মেয়ে হয়ে পুলিশ অফিসারের সাথে এমন করে, সাহস তো কম না। আরে তোমার কিছু করতে হবে না, সময় হলে আমি দেখে নেব। আর ফেরিওয়ালা হয়ে গললে তো মার খেতেই হবে। স্যার তোমাকে পুলিশ বানায়নি, বানিয়েছেন ফেরিওয়ালা। স্যার, ফেরিওয়ালা সাজে কিন্তু আপনাকে ভালো লাগে। আরো ভালো লাগে যখন বলে, এই লইবেন চুড়ি দুল ফিতা, আরো আছে সিটি গোলের চেন। চুপ থাকো তো, খুব বেশি মজা নিচ্ছ আমার, আর শুনতে ভালো লাগছে না। আর কোনো কথা না বলে সোজা ডিআইজি স্যারের কাছে নিয়ে আসলো। স্যালুট স্যার, কেমন আছেন? কি করে ভালো থাকি বল, তোর চিন্তায় রাতে ঘুমাতে পর্যন্ত পারি না আমি। সেই খবর নেওয়ার সময় কি তোর আছে নাকি? কেন স্যার, আমি কি আপনার ঘুমটা সাথে করে নিয়ে গেছি, নাকি রাতের বেলায় বসে বসে বাড়ি ভাড়া দেন, কোনটা? দেখ রাসেল, তোর সাথে কথা পারা এত সহজ না। আগে বল, তোর এমন অবস্থা কি করে হলো? তারপর সবকিছু স্যারকে খুলে বললাম। কি বলিস? ওই মেয়ের এত বড় সাহস, তোকে চোর বানিয়ে মাইর খাওয়াইছে? স্যার, যে এরকম সুন্দরী সেই রকম সাহস। আর বাবার বন্ধু যদি ডিআইজি হয় তাহলে সাহস না থাকলেও সাহস এমনিতেই এসে যায়। কি বলিস? তার মানে আমার বন্ধু রায়হান চৌধুরীর মেয়ে মিম চৌধুরী তোরই অবস্থা করেছে? হুম, কিন্তু আমি তো জানি না মিমকে। পরে শফিকুল স্যারের মুখে শুনেছি মিম নাকি রায়হান চৌধুরী মেয়ে।
দাঁড়া, আমি এখনই রায়হানকে ফোন করে সবকিছু বলতেছি। ওর মেয়ের সাহস কি করে হয় আমার অফিসারের সাথে এমন করার? আরে স্যার, বলিয়েন না, কারণ আমি একজন ফেরিওয়ালা। আর এখন সবাই আমার পরিচয় জানলে মিশনটা পানিতে ধুয়ে যাবে। সেটা ঠিক বলেছিস। আচ্ছা, তুই অসুস্থ, আগে হাসপাতালে ভর্তি হয়ে নার্সদের মিষ্টি আদর নে। আচ্ছা, সেলুট স্যার। আসলে ডিএজি স্যার আমার বন্ধুর মতো, আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসে। তাই তো সবসময় মজা করে তারপর হাসপাতালে ভর্তি হলাম, রেস্টে থাকলাম পুরো 1 সপ্তাহ। এর মাঝে আঙ্কেল আন্টি এসে আমার সাথে দেখা করে গেছে। আমি এখন পুরোপুরি সুস্থ। কাল থেকে আবার ফেরি করতে বের হব। মিশন প্রথমে কলেজের কাজ থেকে শুরু। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। এই জানো, ছাড়ো না, এভাবে জড়িয়ে ধরেছো কেন? একটু মিষ্টি কিস দাও না। উম, হাস, মনে করেছে কেউ আমাকে থাপ্পড় মেরেছে। আরে না, আসলে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম তো কেন মেয়ে আমাকে চুমু দিচ্ছে, আর চুমু দিতে গিয়ে নিজেই ঠাস করে মাটিতে পড়ে চেতন ফাট। একটু পরেই কানে ভেসে আসে ফজর আজানের মিষ্টি ধ্বনি। উঠে নামাজটা পড়ে আসলাম, তারপর খেয়ে দিয়ে আবার ফেরিওয়ালা সেজে ফেরি করার জন্য বের হলাম। রাখবেন চুড়ি, মালা, দূরমালা, চুল বাঁধার ফিতা। তখনই দূর থেকে কিছু বাচ্চা পোলাপান আসে। বাচ্চাদের মাঝে একজন বলে, আঙ্কেল, আমাদের চুড়ি দিবা? আমরা অনেক অনেক খুশি হব। বাচ্চারা, চুড়ি নিতে হলে তো টাকা লাগবে। তোমাদের কাছে কি টাকা আছে? না আঙ্কেল, আমাদের কাছে কোনো টাকা নেই। এখন কি তাহলে আমরা চুড়ি পাবো না? আচ্ছা ঠিক আছে, টাকা লাগবে না, এই না চুড়ি। আমি 1 ডজন করে চুড়ি ওদের দিয়ে চলে আসলাম। আরে বাহ, ফেরিওয়ালার মন তো খুব ভালো, বাচ্চাদের ফ্রিতেই জিনিস দিল। ও তো সন্ত্রাসী, তাহলে বাচ্চা পাচারের সাথে জড়িত না তো আবার? না, দেরি করা যাবে না, আমি এক্ষুনি পুলিশকে জানিয়ে দিই। হ্যালো, পুলিশ বলতেছেন? হ্যাঁ বলেন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এই কলেজের পাশে একটা ফেরিওয়ালা বাচ্চাদের ফ্রি জিনিস দিয়ে তাকে বসে আনতেছে। মনে হয় লোকটা বাচ্চা পাচারকারী। কি বলেন? আমরা এখনই আসতেছি। আপনি যদি পারেন তাহলে তাকে একটু ফলো করতে থাকেন। ওকে, তাড়াতাড়ি আসেন, আমি কিন্তু বেশি সময় থাকতে পারবো না। আমি ফেরি করছিলাম, তখনই একদল পুলিশ আমার সামনে আসে। এই তুই এই ব্যবসা কতদিন ধরে করিস? ধুমকের সুরে। কেন স্যার, আমি কি করেছি? আর এই ব্যবসা আমি অনেক দিন থেকে হলো করি। আগে অন্য জেলায় ছিলাম, তাই দেখতে পান নাই। তুই নাকি বাচ্চাদের ফ্রি জিনিস দিয়ে তাদের তোর বসে এনে পাচার করে দিস। আমার কাছে পাক্কা ইনফরমেশন আছে, চল থানায়। স্যার, এসব মিথ্যা কথা। আমি এসব কিছুই করি না। আমি তো ছোটখাটো একটা সাধারণ ফেরিওয়ালা মাত্র। চুপচাপ আমাদের সাথে চল, না হলে পাছায় এমন ভাবে কয়েকটা দিব না, খবর হয়ে যাবে। না, এদের বলে লাভ নাই। আমাকে কিছু করতে হবে এদের হাত থেকে বাঁচতে হলে। স্যার, আপনার ফোনটা একটু দেবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, নে ধর, টাকা বেশি করে পাঠাতে বলিস, টাকা ছাড়া কিন্তু তোকে ছাড়বো না। আচ্ছা স্যার, ঠিক আছে, বেশি করে পাঠাতে বলবো। তারপর আমি এক জায়গায় ফোন করে কথা বললাম। স্যার, এই নিন আপনার কল। কল আসছে, দেখেন। কি ব্যাপার, এত সময় ফোন আসলো না, আর তুই হাতে নিতেই ফোন আসলো? চুরুর ডাল মে কুছ কালা হে। স্যার, আগে তো কথা বলেন, পরেই বুঝতে পারবেন। তারপর পুলিশটা কথা বলে। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিন। শুনেন, মাফ করতে পারি, আগে বলেন আপনাদেরকে কে খবর দিয়েছে, আর এখানে এসেছেন থানায় সব কাজ ফেলে? স্যার, ওই মেয়েটা ফোন করে বলেছে যে আপনি নাকি এখানে বাচ্চাদের জিনিস দিয়ে আপনার বসে আনছেন। একটা মেয়ের দিকে ইশারা করে বলল। আমি মেয়েটার দিকে তাকিয়ে অবাক। হে কি, এটা তো সেই মেয়ে, মানে মিম। আচ্ছা অফিসার, আপনারা এখান থেকে যান, এখানে থেকে কিছু হবে না। ওই মেয়েকে আমি দেখছি। সালাম স্যার, এই ড্রাইভার চলো। শুধু শুধু ওই মেয়ের কথা শুনে চাকরিটা হারাতে বসেছিলাম। কি ব্যাপার, এই সন্ত্রাসী কি পুলিশ ভয় পেয়ে পালালো নাকি? আমি ধীরে ধীরে মিমের কাছে গেলাম। আচ্ছা ম্যাডাম, আপনার সমস্যাটা কি বলেন তো? সেই দিন তো প্রতিশোধ নিয়েই নিছে, তাহলে আবার এসব কেন করতেছেন? আমার ব্যবসা নষ্ট করলে আমি খাবো কি? আপনি কি আমার দায়িত্ব নেবেন? তাই কিন্তু নেবেন না, তাহলে কেন করতেছেন এসব? আমি এটা ভেবে পাচ্ছি না, তোর মতো একটা সন্ত্রাসীকে পুলিশ ভয় পেল কেন? এই দুনিয়ায় আমি ছাড়া কি আর কোনো মানুষ নাই নাকি শুধু আমার সাথে এমন করেন? পুলিশও একটা চোখ আছে, তারা বোঝে কে অপরাধী আর কে অপরাধী না। এই পোলা, বেশি বকবক করিস না। আমার আঙ্কেল কিন্তু পুলিশের ডিআইজি, তাকে বলে একদম জেলে ভরে দিব। এখন জেলে ফেরি করতে হবে। তাই আমি ভয় পাইলাম? আমি কি সেটা জানলে ঘাড়ের উপরে দৌড় দিবা? মনে মনে ভাবছি, আপনার সাথে কথা বলে সময়টা শুধু নষ্ট, বলেই চলে আসলাম।
শালা, তোর এত সাহস আমার মুখের উপর কথা বলস? আমার সাথে কথা বললে তোর সময় নষ্ট হয়। দাঁড়া দাঁড়া শালা, দাঁড়া। কে শোনে কার কথা? আমি চলে আসি, সেখান থেকে একটা মুদি দোকানে বসলাম। চাচা, এক কাপ চা দিতে পারবেন? হ বাবা, দিবা পারুম না কেন? এটাই তো মোর কাম, তোমাকে সেবা যত্ন করা। 1 মিনিট বসো। আচ্ছা চাচা, ঠিক আছে, একটু পরে। বাবা এই নাও তোমার চা। চাটা নিলাম। আচ্ছা চাচা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? যদি আপনি কিছু না মনে করতেন তাহলে। হ্যাঁ 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 বাবা বলো, এতে মনে করার কি আছে? আমি জানলে তোমার কথার উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমি তো এই এলাকায় নতুন, তেমন কিছু চিনিও না। শুনেছি এখানে নাকি মদ, গাঁজা, চোরাচালান, ডাকাতি আরো অনেক কিছু হয়। চাচা কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে, বাবা তুমি যেহেতু একজন ফেরিওয়ালা, তাও আবার নতুন, তাই এসব তোমার জানা উচিত। হ্যাঁ তুমি যা বলছো সবগুলোই হয়। একটু পরেই একজন লোক আসবে এখানে, ও হচ্ছে ডাকাতের সর্দার। ও তাই নাকি? তাহলে তো দেখতেই হবে, পরে হয়তো কাজে লাগতে পারে। এই বুইয়া, একটা সিগারেট দে তো। আর এই লোকটা কিডা? আমাকে উদ্দেশ্য করেই বলল। এনি একজন ফেরিওয়ালা, এখানে চা খেতে আইছে। এই নাও বাবা তোমার সিগারেট। সিগারেটটা নিয়ে আর কিছু না বলে সিগারেটটা ধরিয়ে চলে গেল। আচ্ছা চাচা, লোকটা টাকা দিল না কেন? বাবারে, এরা কেউ টাকা দেয় না, আর টাকা চাইলেও বলে তাইলে এখানে ব্যবসা করতে পারবো না, তাই আর টাকা চাই না। ও আচ্ছা চাচা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এই নিন টাকা, আসি, ভালো থাকবেন। আচ্ছা বাবা, তুমিও ভালো থেকো, আর এদিকে আসলে এসে চা খেয়ে যাইও। তারপর সেখান থেকে চলে আসলাম। ওই লোকটার কাছে অনেক খোঁজাখুঁজির পরে গেলাম। এই তোকে না ওই দোকানে দেখলাম, তা এখানে কি করিস? আসলে আমি জানতে পারলাম আপনি নাকি এইসব জিনিস বিক্রি করেন। আমি ওইসব নিতে এসেছি। আমার কাছে ওইসব নেই, এখান থেকে যা, না হলে বিপদে পড়বি। আচ্ছা, আমি তাহলে যাই। পেলাম না কি আর করা, মন খারাপ করে সেখান থেকে চলে একটু ফাঁকে এসে আমি আমার লোকদের ফোন করে এই লোককে ধরে নিয়ে যেতে বললাম। কেউ যেন বুঝতে না পারে। আমি বাসায় চলে আসতে যাব, তখনই মিম বলে ওঠে, এই ফেরিওয়ালা, তখন আমাকে কি বলেছিলে যেন, সেটা আবার বল। দেখেন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, তাহলে আমার পিছনে কেন লেগে আছেন? তোর পিছনে আমি কখন লাগলাম? আমি তো তোর সামনেই আছি, চোখে দেখোস না? ধ্যাৎ, আপনার সাথে কথা বলায় বৃথা বলেই চলে আসলাম, কোনো কথা না বলে। এই পোলা, যাস কেন? ভয় পাইলি নাকি? তখনই মিমের বান্ধবী বৃষ্টি কোথা থেকে যেন আমাদের এইসব কাণ্ড থেকে এগিয়ে আসে আর বলে, কি রে মিম, ওই ফিরিওয়ালার সাথে লাগছিস কেন? বেচারা তো পাগল হয়ে যাবে। আরে বৃষ্টি, তুই আর বলিস না, আমি একটু ওর সাথে লাগতে চাই না, কিন্তু ও বারবার আমার সামনে পড়ে যায়, কেন সেটা জানি না। দেখ মিম, বেচারা গরিব মানুষ, ওর সাথে অমন করিস না। তুই জানোস ও একজন সন্ত্রাসী? সেদিন হাসপাতাল থেকে পুলিশ ধরে নিয়ে গেল আমার সামনে। কি বলিস? তাহলে তো ওর থেকে দূরে থাকাই ভালো, যদি খারাপ মতলব থাকে। এই চল তো, ওর কথা ভেবে কি করব, সালা ফালতু একটা। এইদিকে আমি রান্না করতেছিলাম, তখনই আমার ফোনে একটা কল আসে। আমি কলটা রিসিভ করতেই, স্যার, ওই শালাকে ধরে আনছি আমাদের গোপন জায়গায়, কি করব এখন বলেন? আচ্ছা তোমরা ওর কাছেই থাকো আর পালাতে যেন না পারে। আমি একটু পরে আসছি। ওকে স্যার, আপনি একটু তাড়াতাড়ি আসেন। ফোনটা কেটে দিল আর আমি রান্না করে খেয়ে ওই জায়গায় যাওয়ার জন্য ছদ্মবেশে রওনা দিলাম। অনেকটা সময় পর সেখানে চলেও আসলাম। ডাকাতের সর্দার কোথায়? স্যার, ওকে ওই রুমে আটকে রাখছি, চলেন। তারপর ওই রুমে চলে আসলাম। আমাকে দেখেই তো ভূত দেখার মতো অবস্থা লোকটি। এই তুই এখানে কেন? আর এরা কারা যে আমাকে এখানে আটকে রেখেছে? এদের বলে দে আমাকে ছেড়ে দিতে, না হলে কেউ বাঁচবে না। অনেকটাই অবাক হয়ে জিজ্ঞেস করলো আমাকে। আমি মুখের কোনো এক চিলতে হাসি এনে বললাম, আমার কাজের জায়গায় আমি থাকবো না তো কে থাকবে বল? তার মানে তুই এদের দলের লোক? আর আমি কি গাদা সেটা একটা বারের জন্যও বুঝতে পারিনি। কেন, তোর কি এখনো বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তা কি সব কথা বলে টাইম ওয়েস্ট করছি। আর রফিক, ট্রিটমেন্ট বক্সটা এখনই নিয়ে আসতো। আচ্ছা স্যার, এক্ষুনি নিয়ে আসতেছি। স্যারের ক্লাস নিতে হবে, নাহলে কিছুই বলবে না।
ভালোই ভালো বলে দিয়ে এখানে চেরা চালানোর মেইন লোকটা কে? না হলে তোকে জানে বাঁচিয়ে রাখবো না। মরে গেলেও বলবো না, আমাকে ছেড়ে দে যদি জানে বাঁচতে চাস। ও তাই নাকি? আমাকে ভয় দেখাচ্ছিস নাকি হুমকি দিচ্ছিস? কোনটা? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। তখনই রফিক ট্রিটমেন্ট বক্সটা নিয়ে আসে। স্যার এই নিন, আর ওর ক্লাস নেওয়া শুরু করেন। শালা ভালোই ভালোই কিছু বলবে না। বক্সটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল। আমি একটা কাটিং প্লাস বের করে লোকটির একটা আঙুল কেটে ফেললাম। মাগো, আমার জীবন বের হয়ে গেল চিৎকার করে। কিরে, কিছু কি বলার জন্য প্রস্তুত আছিস নাকি সেটা বল, না হলে সবে তো শুরু। কেউ আবি তো বাকি হ্যাঁ। আমার জীবন যেতে পারে কিন্তু আমি কিছুতেই বলবো না। তোরা যা করার আছে করে নে। যা, হয়ে গেল আমার রাগ। সাথে সাথে সবগুলো আঙুলের চারা তুলে নিলাম। চিৎকার করে আমাদের কানের 12টা বাজাচ্ছে দেখে বলেই দিলাম, কিন্তু তোকে কষ্ট পেতে হবে না। নিজের দোষে কষ্ট পাচ্ছিস, নিজের ভালো কিন্তু পাগলে বুঝে রে। আর তুই তোর ভালো বুঝতে পারছিস না। স্যার শালারে গুলি করে ভোগে পাঠিয়ে দিন, এমনি এমনি বলবে না। আর অযথা আমাদের সময় নষ্ট। হ্যাঁ, আমাকে মেরে ফেল, আমি কিছু বলবো না, যতই আমাকে মারস না কেন। আমার রাগ তো চরম পর্যায়ে। শালা কি বলে? আমি ওর শরীরে অনেক জায়গায় কেটে লবণ আর মরিচ লাগিয়ে দিই। সেই চিৎকার আর চিৎকার যেন গোডাউনটাই ভেঙে পড়বে। শোনো রফিক, ওর ভালো করে যত্ন নাও, শুধু খেয়াল রেখো যেন মরে না যায়। ঠিক আছে স্যার, আমি সেই রকমভাবে ওর খাতির যত্ন করতেছি। আপনার একটা নিয়ে আপনি আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। ওদেরকে বলে আমি চলে আসছি বাসার দিকে। কিছু দূর আসতেই আমার কানে ভেসে আসলো কোনো মেয়ের চিৎকার। আমি খুঁজতে লাগলাম কোথা থেকে চিৎকারটা আসে। অবশেষে দেখতে পেলাম কয়েকটা বখাটে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে। তাই তাই মাস্কটা পরে সেখানে গেলাম। দেখো শোনা, চিৎকার করে কিছুই হবে না, তুমি বরং আমাদের সত্যে রাজি হয়ে যাও। তুমিও মজা নাও আর আমাদেরও একটু মজা দাও। হা 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 হা। দেখেন ভাইয়া, আমার সাথে এমন করিয়েন না, আমাকে বাসায় যেতে দিন। আরে বাসায় তো যাবেই, কিন্তু একটু পরে। তার আগে আমরা একটু হিসাবটা বুঝে নিই। ভাইয়ারা, শুধু আপনারা একাই হিসাব বুঝলে তো আর হবে না, আমারও তো একটু হিসাব বোঝা উচিত। আমি আবার অঙ্কে খুবই কাঁচা। ভাই আসো আমাদের সাথে, তাইলে হিসাবে শিখতে যোগ দিন। তখন এই মেয়েটা দৌড়ে আমার পিছনে চলে আসে। হয়তো আমাকে ভরসা করার মতো মনে করেছে। ভাইয়া, আমাকে এদের হাত থেকে বাঁচান। আরে, এটা তো মেয়ের বান্ধবী বৃষ্টি। এত রাতে এখানে কি করে? না, আমার পরিচয় জানতে দেওয়া যাবে না। সুন্দরী, আমাদের হাত থেকে এই পিচ্চি তোমাকে বাঁচাবে? হা 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 হা। শুধু শুধু টাইম নষ্ট করতেছো ওর কাছে কেঁদে কেঁদে। ভাইয়া, এত তাড়া কিসে? চলেন না একটু গেমে হয়ে যাক। এই, তোর সাথে কি এখন গেম খেলার সময় নাকি? আচ্ছা বল দেখি কি গেম। আপনাদের মধ্যে কেউ যদি এই মেয়েকে টাচ করতে পারেন, তাহলে আমি মেয়েটিকে আপনাদের কাছে দিয়ে দিব। ভাইয়া প্লিজ আমাকে বাঁচান এদের লালসার হাত থেকে। এইটা একটা ব্যাপার হলো? ওই সাদ্দাম, যা মেয়েটিকে নিয়ে আয়। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। আমার কাছে আসে একটা, এমন ভাবে মারছি যেটা দেখে বাকি সবগুলা ভয়ে চুপসে গেছে। এইটা কি করলো? একটা মারি সোজা মাটিতে শুয়ে আছে। এই তোরা সবাই একসাথে যা। তারপর সবগুলা একসাথে আসে। আমার জোশ ফিরে আসলো। ব্যায়ামটা ভালোই করা যাবে। আমার তো মারতে মজা লাগছে। তারপর শুরু করলাম বাংলার হিরো আলমের স্টাইলে মার। সবাই ক্যাবলা ফাতে। কি রে, আমার তো ব্যায়াম ভালো করে হলোই না, তার আগে মারিতে শুয়ে পড়লি যে। ভাইয়া আমাদের ক্ষমা করে দিন, আমরা আর এমন কাজ কোনোদিন তো করবই না, বরং অন্য কেউ করতে দিব না। মনে রাখিস, নারীরা হলো মায়ের জাত, তাদের সম্মান করিস। ছেলে মানুষ মজা করবি, কিন্তু সেটা ইসলামের দৃষ্টিতে বিয়ের পর বউর সাথে। যা, তোদের ক্ষমা করে দিলাম। দেখে মনে হচ্ছে তোর সবাই ভদ্র পরিবারের সন্তান। ধন্যবাদ ভাইয়া, আমাদের চোখ খুলে গেছে। এমন করে কেউ বুঝিয়ে বলেনি। আপু, আপনিও আমাদের ক্ষমা করে দিন। ওরা সবাই পরে কথাগুলো শুনে বৃষ্টির পা জড়িয়ে ধরে বলল, এই ছাড়েন ছাড়েন, আমি আপনাদের ক্ষমা করে দিছি। তারপর ওরা সবাই চলে গেল। ভাইয়া আপনি না থাকলে হয়তো আজকে আমাদের ওদের লালসার শিকার হতে হতো। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনি না হয়ে যদি অন্য কেউ হতো,
তাহলে আমি ঠিক এমনটাই করতাম, কারণ আমি নারী জাতিকে সম্মান করি। আচ্ছা চলেন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিই, এমনিতে রাত অনেক হয়েছে। ঠিক আছে চলেন। আচ্ছা ভাইয়া, আপনার নামটা কি? সেটা কিন্তু এখনো জানতে পারলাম না। এই রে, এখন কি বলি? নাম জানলে হয়তো একটা সময় ভুলে যাবে, তাই থাক না, নামটা অজানা। তাহলে হয়তো নাম জানা তো হয়নি, লোকটার ভেবেই বলতে পারবেন না। আচ্ছা নামটা না হয় বলতে পারবেন না, কিন্তু চেহারা তো দেখাতে পারেন। চেহারা দেখলে তো সারা জীবন মনে থাকবেই, তাই না? না, আমি পারবো না। আমার চেহারা দেখে আপনি ভয় পাবেন, তাই আমি চাই না আপনি কষ্ট পান। ভাইয়া, আপনি এক আজব মানুষ। কিছুই দিলেন না যেটা দিয়ে আপনাকে খুঁজতে পারি। তারপর কোনো কথা না বলে বৃষ্টিকে ওর বাসায় রেখে আমি বাসায় চলে আসলাম। বৃষ্টি অবশ্য চা না খেয়ে আসতে দিতে চাচ্ছিল না, কিন্তু আমার সাথে না পেরে সেখানে চা খাওয়ার জন্য আর আটকে রাখতে পারেনি। বাসায় এসে রান্না করতে চলে গেলাম, কেননা রাতে খাবার খেতে কিছু ঘরে নেই। রান্না করার সময় আমার ফোনটা কাঁপতে শুরু করে, মানে কল এসেছে। রিসিভ করি। স্যার, সালামু আলাইকুম। বলেন কি জন্য ফেরিওয়ালাকে ফোন দিলেন? তুমি নাকি আজকে একজনকে ধরেছো, আর তার মুখ থেকে কিছু বের করতে পেরেছো নাকি? হ্যাঁ স্যার, একটাকে ধরেছি যে ওই ডাকাত দলের সর্দার, কিন্তু সারা শরীর তো গন্ডারের চামড়া, কিছু বলে না, তবে ওর মুখ থেকে কথা বের করবে। ওকে, তাহলে সেটাই করো। আর মিম কি তোমার সাথে আবার খারাপ ব্যবহার করেছে নাকি? স্যার, ওই মেয়ের কথা আর বললেন না, আমার সাথে না লাগলে ওর পেটের ভাত হজম হয় না, তাই তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। রাসেল, তুমি কি জানো মিম সবার সাথে অনেক ভালো ব্যবহার করে, শুধু তোমার সাথে কেন এমন করে বুঝি না। মনে হয় মনে মনে মিম তোমাকে অনেক পছন্দ করে। কি যে বলেন স্যার, না হেসে পারলামই না। যেই বজ্জাত মেয়ে আর সেই করবে নাকি একটা ফেরিওয়ালার সাথে প্রেম। তুমি দেখে নিও, মিম তোমার বউ হবে, আমি বলে দিলাম। আপনি থাকেন, আমি ফোন রেখে দিলাম। আর কথা বললে আমি পাগল হয়ে যাবো আপনার এইসব কথা শুনে। আমি আর কথা না বলে সোজা ফোনটা কেটে দিলাম। আপনারা তো জানেনই, ডেইজি স্যার আমাকে নিজের ছেলের মতনই ভালোবাসেন। রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজটা পড়ে এসে খেয়ে ফেরিওয়ালা হয়ে বেরিয়ে গেলাম। রাস্তায় শফিকুল সাহেব আমাকে দেখেই ডাক দিলেন। এ রাসেল, এইদিকে আসো। আর সে কখন থেকে ডাকছি, তুমি তো সোনার নাম পর্যন্ত নিচ্ছ না। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আসলে আমি ফেরি করার চিন্তায় মগ্ন, তাই আপনার কথা শুনতে পাইনি। তা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। আচ্ছা, তুমি চাইলে তো আমার অফিসে একটা পোস্টে জব করতে পারো। আঙ্কেল, আমি তো পড়ালেখা জানি না, তাহলে আমি অফিসে আবার কি কাজ করব? আর তার থেকে এটাই আমার কাছে ভালো কাজ। তুমি যেটা ভালো বোঝো। আর শোনো, সেই দিনের পর তো তোমার সাথে আমার দেখাই হয়নি। এখন বলো, পুলিশ তোমাকে কেন ধরে নিয়ে গেল? আসলে হয়েছে কি, তারা আমাকে কেন নিয়ে গেল সেটার জবাব আমি এখনো খুঁজতে থাকি, কিন্তু পাই না। মানে কি, তোমাকে ধরে নিয়ে গেল আর আমি বুঝতেও পারলাম না? তোমাকে পুলিশ কোন থানায় নিয়ে গেল? আঙ্কেল, আমি কি এত বুঝি নাকি? আমাকে থানায় নিয়ে গেল, আবার ছেড়ে দিল, শুধু বললো তাদের ভুল হয়েছে। ওহ, তাহলে তো ভালোই হয়েছে। তো এখন আমার বাসায় কবে যাবে সেটা বলো। তোমার আন্টি তোমার কথা প্রতিদিনই বলে। যাব কোনো একদিন, তবে সময় বলতে পারবো না। আচ্ছা, এখন তাহলে আমি আসি, কেমন? বলেই আমি আবার সামনের দিকে চলে আসলাম। কলেজের থেকে একটু নির্জন রাস্তায় দেখতে পেলাম মিমকে। সে বখাটেদের বিরক্ত করছে, কিন্তু বোঝাই যাচ্ছে মিম অনেক ভয় পেয়েছে। যদিও মিম অনেক সাহসী একটা মেয়ে, তাই আমি ধীরে ধীরে তাদের কাছে আসলাম। কিন্তু এরা তো সেদিন রাতের ছেলেগুলা, আমাকে দেখেই তো চমকে উঠলো। এই, তোরা এখানে কি চাই? দেখছিস না আমরা মজা করতাছি? কিন্তু ভাই, আপনার একাই মজা করলে কি চলবে? আমাদের মতো ছেলেদেরও একটু সুযোগ দিতে হবে, তাই না? আমার কথা শুনে মিম ভয়ের মাঝেও আবার আমার উপর চোখটা বড় বড় করে তাকাচ্ছে। হা 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 হা। ওই, তোরা শুনেছিস ফেরিওয়ালা শখ কত বড় আমাদের খাবারে ভাগ বসাবে? শোন, ভালো চাইলে এখান থেকে যা, না হলে উপরে পাঠিয়ে দিব কিন্তু। দেখছেন নি পাঠক ভাইয়েরা, সেদিন কত করে মাপ চাইলো, আর আজকে নাকি উপরে পাঠিয়ে দিবে। এদের ছেড়ে দেওয়াই আমার ভুল হয়েছিল। আমি বিপদে পড়েছি আর তুই মজা নিচ্ছিস? আমাকে ওদের হাত থেকে বাঁচা। এই, আপনার মাথা ঠিক আছে নাকি? এটা কতগুলো মানুষ, এদের সাথে লড়াই করতে গেলে আমি তো বিনা টিকিটে উপরে চলে যাব। যা শালা, ছেলে মানুষ হয়ে ভয় পাস, ভিতর ডিম একটা।
তোর জায়গায় আমি হলে এতক্ষণে মেরে বালি চাপা দিয়ে দিতাম। তো ম্যাডাম, যান গিয়ে মারা শুরু করেন। আমার অনেক কাজ আছে, তাই তোমরা তোমাদের কাজ করো, আমি গেলাম। ওই তুই কোথায় যাস? আগে আমাদের সাথে লড়, না হলে সত্যি সত্যি উপরে পাঠিয়ে দেব। কথা বলে আমাদের সময় নষ্ট করেছিস। কি বলেন? আমি আপনাদের সাথে লড়বো কি করে? আপনারা ফু দিলেই তো আমি আসমানে উঠে যাব। আমাকে যেতে দিন দয়া করে। না বাছাধন, তোমার কথা আমরা শুনছি না। এই তোরা মার শুরু কর। তখন ওরা আমাকে মারা শুরু করে। আমি কিছু বলছি না, কারণ আমি চাই না মিম আমাকে সন্দেহ করে বসুক। শালা তুই মাইরি খা, আমি বরং পালাই। কেন তুই এখান দিয়ে আসতে গেলি বেচারা? মিম কথাগুলো বলে সেখান থেকে পালিয়ে চলে যায়, যেটা আমি লক্ষ্য করেছি। এ ভাই, এখন থাম, অনেক মেরেছিস, এখন আমার পালা তোদের মারার। কি বলে দেখেছিস ওনা আমাকে? আমাদের মারবে, হা 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 হা। সেদিন রাতে তো হাতে পায়ে ধরে অনেক ক্ষমা চাইলি, আর আজকে আবার শুরু করেছিস। আজকে তোদের আর রক্ষা নাই রে। সেদিন রাতের কথা শুনতেই তো বখাটেগুলো চুপসে যায়, আর সবগুলোকে আমি অনেক মারলাম। আজকে আর ওদের ক্ষমা নেই। মেরে পুলিশকে খবর দিয়ে নিয়ে যেতে বলে সেখান থেকে একটা ফার্মেসিতে এসে ড্রেসিং করে ওষুধ নিয়ে চলে আসলাম বাসায়। এইদিকে মিম বৃষ্টিকে সবকিছু খুলে বলছে। ছি মিম ছি, তুই একটা ছেলেকে এইভাবে বিপদে ফেলে আসলি, তোর বিবেকে একটু বাঁধলো না? কি করতাম আমি? ওরা আমার সর্বনাশ করতাম আমি ওখানে থাকলে। তাই তো আমি চলে এসেছি। তবে রাসেলের থেকে ক্ষমা চাইতে হবে, আমার জন্য মার খেলো। সেটাই করিস। তবে আমি জানি রাসেল ভাইয়া অনেক ভালো একজন মানুষ, শুধু তুই সেটা মানুষ না। তুই জানোস ও একজন সন্ত্রাসী? চুপ থাক। ও যদি সন্ত্রাসী হতো তাহলে গুন্ডাদের হাতে মার কেন খেলো? সেটাও তো কথা। যাই হোক বাদ দে, আর চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। মিম আর বৃষ্টি ক্লাসে চলে যায়। এদিকে আমি শুয়ে শুয়ে ভাবছি, আজকে আমি না থাকলে মিমের অনেক বড় একটা ক্ষতি হতো। ইস, মিমকে দেখার মতো কে ছিল? কি মেয়ে রে বাবা, নিজেই ইস, মিমকে দেখার মতো ছিল। কি মেয়ে রে বাবা, নিজেই ভয়ে চুপসে গেছিল, অথচ আমাকে রাগ দেখাতে ভুল করেনি। এইভাবে পেরিয়ে যায় 6টা মাস। ডাকাত দলটি ধরা পড়েছে। এখন মিম আমার প্রতি অনেকটা দুর্বল। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর মিম আমার সাথে বৃষ্টি আসছে। আমার সাথে মিমের ধাক্কা লেগে যায়। মিমের ব্যাগ থেকে কিছু ছবি বের হয়ে যায়। আমি একটা ফটো হাতে নিয়ে দেখি, অবাক হয়ে যায়। মিমের দিকে তাকিয়ে থাকি, আর মিম লজ্জায় মাথাটা নিচু করে মুচকি মুচকি হাসছে। ভাইয়া, ওই কাগজে কি আছে? আর মিম, তুই এইভাবে আছিস কেন? ম্যাডাম, ব্যাপার কি? বাইরে আমাকে দেখতেই পারেন না, আবার আমার ফটো সাথে নিয়ে ঘুরেন, ব্যাপারটা কি? তুমি যে বুদ্ধ একটা, তাই বোঝো না। তোমাকে আমি সেই কবে থেকে ভালোবাসি, কতভাবে বোঝাতে চাইছি, কিন্তু তুমি বোঝোই না। সত্যি তুমি আমাকে ভালোবাসো? আমি বিশ্বাস করতে পারছি না। আমি তোমাকে ভালোবাসবো। আমি তোমাকে ভালোবাসবো কিভাবে? মানে, তুমি না এখন বললে আমাকে অনেক আগে থেকেই পছন্দ করো? তুই নিজেই তো বললি ভাইয়াকে ভালোবাসিস, তাহলে এখন আবার কি বলছিস? ঠিকই বলছি। ওকে আমাকে প্রপোজ করেছে নাকি? এখন বল যে আমি ওকে ভালোবাসবো। আমি আর দেরি না করে বৃষ্টির মাথার গোলাপ ফুলের ভোবাটা নিয়েই মিমকে প্রপোজ করলাম। হবে কি আমার মনের ঘরের রানী? হবে কি আমার পথ চলার সাথী? হবে কি আমার সাথে এক মগে কফি খাওয়ার ভাগী? হবে কি আমার বাচ্চার আম্মু? দেবে কি তোমার আমার এই বুকে সারা জীবন আগলে রাখার অধিকার? আই লাভ ইউ মিম, আই রিয়েলি লাভ ইউ। মিম লজ্জায় মুখটা আমার বুকে মুখ লুকিয়ে বলল। আই লাভ ইউ টু। আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তোমার সাথে আমি ওইসব তোমাকে রাগানোর জন্য করতাম, কেননা তোমার রাগী মুখটা আমার অনেক ভালো লাগতো। ওরে, বলে কি? এতদিন ধরে আমার সাথে মজা করেছে, আমি বুঝতেই পারিনি। ওই আমার ঘরে তুই নিজেকে মানিয়ে নিতে পারবি। আমি ভালো কিছু খাওয়াতে পারবো না, ভালো পোশাক দিতে পারবো না, রেস্টুরেন্টে খাওয়াতেও পারবো না। তোমার বুকে মাথা রেখে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। তোমার বুকে আমার ভালোবাসার চাদরে ঢেকে রাখো, তাতেই হবে। আমি মিমকে জড়িয়ে নিলাম। আজ সত্যি খুব ভালো লাগছে। যাকে পছন্দ করেছি তাকেই আপন করে পেয়েছি। দুলা ভাই, এইখানে যে কেউ আছে সেটা কিন্তু ভুলে গেলে হবে না। লজ্জা শরমের মাথা খেয়েছেন নাকি?
বৃষ্টির কথা শুনে আমি আর মিম তো লজ্জায় পড়াই শেষ। এই মেয়ে কি কথা বলার আর কোনো সময়ই পেল না। রোমান্টিক সময় বৃষ্টি নামিয়ে দিল। ধ্যাত, ভালোই লাগে না। মিম আমাকে ছেড়ে দিল। এখন বাসার দিকে যাওয়া যাক মিস্টার ফেরিওয়ালা। হুম, চলেন মিসেস ফেরিওয়ালার কলিজা। তারপর আমরা নানান কথাবার্তা বলে হাঁটতে থাকি বাসার দিকে। মিমকে ওর বাসায় রেখে আমি আমার বাসার দিকে চলে আসি। মিম জানে আমি বসতে থাকি। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করতে শুরু করলাম, কারণ আপনারা সবাই তো জানেনই আমি একা থাকি আর নিজের কাজ নিজেই করি। রান্না শেষ করে খেয়ে বাসায় বসে ভালো লাগছিল না, তাই চিন্তা করে দেখলাম আন্টি তো আমাকে দেখতে চেয়েছে, এখন বরং সেখান থেকে ঘুরে আসি। কি বলেন সবাই? না দেখা আপনাদের অনুমতি নিতে হবে না, কারণ সবাই যদি আবার সাথে যেতে চান তখন কি হবে? তার চেয়ে বরং আমি গাড়ি নিয়ে একাই যাই। গাড়ি নিয়ে বাসার সামনে একটা গ্যারেজে রেখে আমি পায়ে হেঁটে বাসার কাছে আসলাম। কিন্তু সেখানে ঘটে আর কাণ্ড। মানে দারোয়ান বেটা আমার ভিতরে যাইতেই দিব না। দেখো, তোমার মতো ফকিরের জন্য এরকম বাড়ি না, বুঝলি? চল ফোটা, চল ফোট এখান থেকে। ধনী বাড়ি দেখলেই ভিতরে গিয়ে খাবার খেতে মন চায়, তাই না? দেখ ভাই, আমি এই বাড়ির মালিক শফিক সাহেবের পরিচিত, তিনি নিজে আমাকে আসতে বলেছে। তাহলে তুই ভিতরে কেন যেতে দিচ্ছিস না? তুই থাক বাইরে দাঁড়িয়ে, স্যার বাসায় নেই, আসলে জিজ্ঞেস করব। তারপর যদি স্যার তোকে ভিতরে আসার অনুমতি দেয় তাহলে আমি ভেবে দেখব। দেখছেন নি দারোয়ান বেটার ব্যবহার? শালা এমন ভাব করতেছে দেখে মনে হয় শালা এই বাড়ির ফিউচার মালিক। এই শোন, তোর সাথে বাড়ির কথা বলার সময় বা ইচ্ছে কোনোটা আমার নেই। তুই বরং এই বাড়ির ম্যাডামকে গিয়ে বল হাসপাতালে সেই ছেলেটি এসেছে। তোরে আমি কি বললাম সেটা কি মেমোরিতে সেভ করে রাখোস নাই যে আবার বলতে হবে আমাকে? চল বের হ এখান থেকে। কোথা থেকে যে এইসব আগল পাগল আসে আল্লাহই জানে। কি আর করা, আমি গিয়ে পাশে একটা দোকানে বসে চা খেতে লাগলাম। শালার দারোয়ানের কথা শুনে মনে হচ্ছিল ইনকাউন্টার করে উপরে পাঠিয়ে দেই। এসবে বসে ভাবছি আর চা খাচ্ছি, তখনই দেখি আমার প্যান্টের বাম পকেটে ভূমিকম্প অনুভব হচ্ছে। মানে কল আসার কারণে ভাইব্রেশন হচ্ছে। আমি ফোনটা বের করে দেখি মিম কল দিয়েছে, তাই রিসিভ করলাম। হ্যাঁ জানো, বলো। মাথাটা গরম আছে। কি ব্যাপার, একটু আগে তো আমার কলেজের মধ্যে ঠিক ছিল, এখন হঠাৎ করে আবার গরম হলো, কাহিনী কি? আর বলিও না, ওই যে শফিকুল সাহেব আছে না, উনি আমাকে তার বাড়িতে আসতে বলেছে। আন্টি নাকি আমাকে দেখবে। তো আমি এখানে এসেছি, কিন্তু এবার দারোয়ান বেটা তো আমাকে ভিতরে যেতে দিচ্ছে না, আর গেটের পার হতেই দিল না। মনটা ইচ্ছে শালার মাথাটা ফাটিয়ে দিই। আমার জান পাখির মাথা এই জন্য গরম? আর বলিও না, ওই দারোয়ান বেটা নিজেকে বাড়ির মালিক ভাবে। আঙ্কেল যে কেন রেখেছে বুঝি না। তুমি 5 মিনিট বসো, আমি এক্ষুনি আসতেছি। তুমি আসবে এখন? না থাক, তোমার আবার কষ্ট হবে, তার চেয়ে বরং আমি অন্য আরেক দিন আসবো। তোমাকে বলেছি থাকতে, তুমি বসে থাকবে, বুঝেছো? আমি অলরেডি গাড়ির কাছে এসেছি, একটু অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে মহারানী, আপনি আসেন। আমি ফোনটা কেটে দিয়ে দোকানের চায়ের বিলটা দিয়ে একটু পরে আবার গেটের কাছে গেলাম। ওই তুই আবার এসেছিস? জাদুর হ এখান থেকে। শালা দারুণ এই বাচ্চা, তোরে যে আমি কি করবো আল্লাহ ভালো জানে। শালাই তোমার রাগ সম্পর্কে কিছুই জানাস না। মনে মনেই এলাম একটু পরে, ভিতরে যাব, তুই পারলে ঠিকই দেখাস। তখনই মিমের গাড়ি আসে। যেহেতু মিমকে আগে থেকে চেনে তাই গেট খুলে দিল। মিম ভিতরে গাড়ি থেকে আন্টির কাছে চলে যায়। আন্টি, কোথায় তুমি? দেখতেছি না, আমি কত জোরে জোরে চিল্লান দিয়ে তোমাকে ডাকতেছি। কোথায় থেকে শরীফুলের স্ত্রী বের হয়ে আস্তে আস্তে বলে, কিরে মামুনি, এইভাবে চিল্লাচিল্লি করছিস কেন? কি হয়েছে? কিছুই তো বুঝতে পারলাম না। জানো আন্টি, তোমাদের বাসার সামনে হাসপাতালের সেই ছেলেটা সে কখন থেকে গেটে দাঁড়িয়ে আছে, আমি আসার সময় দেখলাম। কি বলিস এসব? রাসেল বাইরে কেন দাঁড়িয়ে আছে? ও তো ভিতরে আসলেই পারে, তাই না? তা না করে বাইরে দাঁড়িয়ে কেন ও? কি করে ভেতরে আসবে সেটা তুমি আমাকে আগে বলো। তোমাদের বাড়িতে যে দারোয়ান রেখেছো সেটা কি আদৌ দারোয়ান নাকি এই বাড়ির মালিক মনে করে? আর বলিস না, এই রাহুলকে নিয়ে আর পারলাম না। কত করে বলে দিচ্ছি আমাদের পরিচয় দিয়ে ভেতরে আসতে দিতে, কিন্তু কে শোনে কার কথা? আচ্ছা চল তো দেখি ছেলেটা না জানি কখন থেকে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি চলো, ছেলেটা অনেক কষ্ট হচ্ছে, আমি দেখেই বুঝতে পেরেছি।
আরে বাহ, মিম, হঠাৎ করে রাসেলের কথা এত বেশি কেন বলছিস? কাহিনী কি সামথিং সামথিং মনে হচ্ছে? আন্টি, তুমিও না, যাও তো, শুধু লজ্জা দাও। আমি বুঝি শরম করে না? আরে বাহ, মেয়ে আমার দেখি লজ্জাও পেতে শুরু করেছে। যাই করিস, ছেলেটাকে কষ্ট দিস না। ছেলেটাকে দেখি বোঝা যায় খুব ভালো, আর আমিও কাছে গেলেই মনে হয় ও আমার আপন কেউ। আন্টি এইভাবে মিমের সাথে কথা বলছে কারণ মিমকে আন্টি মেয়ের মতোই ভালোবাসে। আর ডিএজি স্যার, মিমের বাবা আর আঙ্কেল এর তিনজন বন্ধু, মানে একে অপরের প্রাণ। গেটের কাছে এসে দেখতে পাই আমি বাইরে দাঁড়িয়ে আছি। ওই রাহুল, তোকে কত করে বলেছি কেউ আমাদের পরিচয় দিয়ে তাকে ভেতরে আসতে দিবি, তাহলে এই ছেলেকে বাইরে রেখেছিস কেন? ম্যাডাম, আমার তো কিছুই করার নেই। ওর কাছে তো কোনো কার্ড বা আইডেন্টিটি কিছুই ছিল না, যেটা দেখে বুঝবো ও আপনাদের কাছে এসেছে। তোর ব্যবস্থা আমি পরে করছি। রাসেল, আসো ভেতরে, অনেক কষ্ট করতে হলো তোমায়। না আন্টি, এটা আর কি কষ্ট, আপনাকে দেখতে পেয়েছি তাদের সকল কষ্ট দূর হয়ে গেছে। ধন্যবাদ মিম, আমার জন্য তোমাকেও অনেকটাই কষ্ট করতে হলো। রাসেল, মিমকে ধন্যবাদ দিচ্ছ কেন? হবু বউ বলে কথা, এইটুকু কষ্ট তো করতেই পারো, তাই না? বলো। আমি তো অবাক, আন্টি জানলো কি করে? এদিকে মিম তো মিটি মিটি হাসছে। আন্টি কি বলছেন এসব? কোথায় মিম আর কোথায় আমি, একজন সামান্য ফেরিওয়ালা মাত্র। থাক, আর ঢং করতে হবে না। আমি মিমের থেকে সবটাই শুনেছি। মিম আমার সাথে সব কিছু শেয়ার করে, কারণ আমি মিমের সব থেকে কাছের বন্ধু। ও আচ্ছা, তা কেমন আছে আন্টি? সেটা তো বললেনই না। এখন পর্যন্ত সে কখন থেকে কথা বলেই যাচ্ছি, তো বলেই যাচ্ছি। শোনো রাসেল, আমি যেমন শান্ত তেমন গরমও, কিন্তু তাই বলে আমার মাথা গরম করো না। আমাকে মা বলে ডাকবি, বুঝতে পেরেছিস? মা শব্দটা শুনেই আমার চোখের পানি চলে আসে। কেন জানি আন্টির মুখে মা কথাটা শুনে মনে হয় এটা আমার অপরিচিত একটা শব্দ, কিন্তু মনে করতেই পারছি না। তোমার চোখে পানি কেন? এইভাবে কেউ কান্না করে নাকি, বলো? আসলে মার মুখে মা শব্দটা শুনে চোখে পানি এসে গেছে। বুঝ হওয়ার পর কখনো মা ডাকটা ডাকতে পারিনি তো। আমার তো এই পৃথিবীতে কেউই নেই, সেই ছোট থেকেই এতিমখানায় বড় হয়েছি। বাবা, কাঁদিস না, সব আল্লাহর লীলা খেলা। আজ থেকে আমি তোর মা, বুঝলি? চোখের পানি মুছে দিয়ে বলল। এদিকে আমাদের কর্মকাণ্ড দেখে মিমের চোখেও নোনা পানি বন্যা বয়ে যায়। এই যেন এক খুশির বন্যা। আর শফিকুল সাহেবও চলে আসে। রাসেল কি শুধু মা বলাটাই শিখালে হবে, নাকি তার সাথে বাবা বলাটাও একটু শিখো? আমার ছেলেকে আমি মা বলা শেখালাম, এখন তুমিও শেখাও। থাক, কারো শেখাতে হবে না, আমি নিজেই ডেকে ডেকে শিখে নিচ্ছি। কেমন আব্বু আম্মু, দেখেছ? আমি একটু সময় শিখে নিলাম। বাবা, আমার ছেলে বলে কথা। তা মিম, তুমি কখন আসছো? আঙ্কেল, আমি একটু আগে এসেছি। এই, তুমি মিম বলছো কেন? এখন থেকে বৌমা বলে ডাকবে, বুঝলে? কারণ রাসেল আর মিম একে অপরকে ভালোবাসে। ওরে বাবা, তলে তলে এত কিছু, আর আমি বুঝতেই পারিনি। রাসেল, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, না হয় তা তোর বাবার সাথে বসে গল্প কর। এর ফাঁকে আমরা বউ শাশুড়ি মিলে ছটপট কিছু খাবারের ব্যবস্থা করে ফেলি, কেমন? আচ্ছা আম্মু, ঠিক আছে, তুমি যাও, আমরা বাবা ছেলে গল্প করে বাড়িটা মাথায় তুলে রাখবো, বুঝেছ? আম্মু আর মিম চলে গেল, আর এদিকে বাবা ছেলে বসে বসে গল্প করতে শুরু করলাম। তা বাবা, তুই কোন এতিমখানাতে বড় হয়েছিস শুনি? এই এতিমখানায় বড় হয়েছি। অনেক ছোট থাকতে নাকি আমাকে চৌরাস্তায় মোড়ে একটা দোকানের কাছে কান্না করতে অবস্থায় এতিমখানায় ম্যানেজার পেয়েছিল, কিন্তু সেই সব খবর আমার কিছু মনেই নাই। কি বলিস? চৌরাস্তার ওইখান থেকে তো আমার ছেলেকে হারিয়ে ফেলেছিলাম। রাসেলের আম্মু, এদিকে আসো। হ্যাঁ, বলো। এখন জলদি আসো তো। আর দেখো, আমাদের ছেলের পিঠে যে জন্মদাগটা ছিল, সেটা রাসেলের পিঠে আছে কিনা। কি বলো এইসব? সেই দাগ ওর পিঠে কিভাবে পাওয়া যাবে শুনি? আরে রাসেলই সে এতিমখানায় বড় হয়েছে,
সে এতিমখানার ম্যানেজার নাকি ওকে সে জায়গা থেকে পেয়েছিল যেখানে আমরা আমাদের ছেলেকে হারিয়ে ফেলেছিলাম। আম্মু আব্বুর কথা শুনে তাড়াতাড়ি আমার শার্টটা খুলে চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ রাসেলের আব্বু, ও আমাদের সেই হারিয়ে যাওয়া মেহরাব। সত্যি বলতেছো? আল্লাহকে অনেক অনেক শুক্রিয়া, তোমার অসীম মেহেরবানিতে আজ আমার হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেলাম। আমি তো সবকিছু শুধু দেখেই যাচ্ছি কি করতেছে আমার সাথে। আম্মু, তার মানে রাসেলই তোমাদের মেহরাব হোসেনের রাসেল? মা, আজকে আমি অনেক খুশি, আমার হারানো ছেলেকে ফিরে পেয়েছি। রাসেলের বাবা, তুমি কালকেই পার্টির ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারানী, আপনি যেটা বলবেন সেটা না শুনে কি আমার কোনো উপায় আছে? এখন আবার মা ছেলের শক্তি আলাদা। আঙ্কেল, তারা যদি মশলার শক্তি পায়, আমি আর তুমিও তো বাবা মেয়ের শক্তি পেয়েছি, তাই না? বৌমা ঠিক বলছো। আর আমি রায়ানের সাথে কথা বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করতেছি, কোনো চিন্তা করিও না। আব্বু আমি চাই না আমাকে তোমাদের জীবনে ফিরে পেয়ে পার্টি করো। আমি বলি সেই টাকা দিয়ে এতিমখানায় তুমি কিছু খাবার ব্যবস্থা করো আর গরিব দুঃখীদের জন্য কিছু করো। আচ্ছা বাবা, তুই যেটা ভালো মনে করিস সেটাই করিস, কেমন? আমার কি টাকার কোনো কমতি আছে নাকি বল? যা আছে সারা জীবন বসে থেকে খেলেও ফোরাবে না। বাবা এই টাকা থেকে কি লাভ যদি কারো উপকারী না আসে? বাবা আমি চাই তুমি এই এতিমখানায় পুরো দায়িত্বটা নিজের কাছে নিয়ে নাও। আমার কথা শুনে আম্মা আব্বু হাসতে থাকে। আজও আমি হাসের কি বললাম? বাবা তোর বলতে হবে না, আমরা অনেক বছর হলো ওই এতিমখানার সকল খরচ দিয়ে আসতেছি। আমি দৌড়ে গিয়ে আম্মু আব্বুকে জড়িয়ে ধরলাম। ধন্যবাদ আম্মু আম্মু, তোমরা আমার অবর্তমানে আমার মনে আসাটাকে পূরণ করেছ। বাবা তুই রুমে যা। মিম তুই কেউ রুমটা দেখিয়ে দিয়ে আসে তো, কেমন? যাচ্ছি শ্বশুর আব্বা। আই মিস্টার ফেরিওয়ালা, চলো আমার সাথে। আমি আর মিম চলে আসলাম আমার রুমে। রুমটা খুব সুন্দর করে সাজানো গোছানো। মিম এত সুন্দর করে এই রুমটাকে কে গুছিয়ে রেখেছে? কে আবার? তোমার এই হবু বউ সবসময় এই রুমটা সাজিয়ে রেখেছে। কি তুমি এই রুম সাজিয়ে রেখেছ? তার মানে তুমি আগে থেকে এই বাড়ির ছেলেকে ভালোবাসতে? একদম না, আমি শুধু তোমাকেই ভালোবেসেছি আর বাসবো। আসলে শ্বশুর শাশুড়ি আগে থেকে আমাকে তাদের ছেলের বউ মনে করতো, তাই আমি এসে এই রুমটা গুছিয়ে রাখতাম। শাশুড়ি মা অনেক খুশি হতো। এখন আমি এতদিন যে কাজটা করেছি তার পারিশ্রমিক বুঝিয়ে দাও। ওহো মহারানী পারিশ্রমিক চাই তাই না? আসেন তাহলে সুদে আসলে আপনার পাওনা পারিশ্রমিক বুঝিয়ে দেয়। আমি মিমের ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি। কি ম্যাডাম পারিশ্রমিক বুঝে পেয়েছেন নাকি আরো বাকি আছে? এতদিনের কাজের পারিশ্রমিক কি একদিনে পরিশোধ হবে নাকি? আমি একটু একটু করে বুঝে নিব, বুঝেছেন মহারাজ? কথাটা বলেই আমার গালে একটা চুমু দিয়ে দৌড়ে নিচে চলে গেল। আমি ধরতেও পারলাম না, হ্যাঁ পালিয়ে গেল। আমি আর কি করব, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় গাটা এলিয়ে দিলাম। তখনই স্যার ফোন দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুই কেমন আছিস সেটা আগে বল। আমি অনেক ভালো আছি, যেটা আপনাকে আমি বোঝাতে পারবো না। কিরে এত খুশির কারণটা কি সেটা আগে একটু বল শুনি। আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি, তাই আজ আমি অনেক খুশি। এটা তো খুব ভালো কথা। তা মিস্টার পুলিশ ফেরিওয়ালার বাবা মাকে শুনি একটু। তাহলে আপনার বন্ধু শফিকুল চৌধুরী আর মালের কথা কি বলতে হবে নাকি? না রে, আর বলতে হবে না। যাক, আমার বন্ধুর দুঃখটা কমলো। আর আমি তোর পাশে থেকেও কখনো বুঝতে পারিনি তুই আমার বন্ধুর ছেলে। আচ্ছা, আমি পরে বাসায় এসে দেখা করে যাব। ওকে স্যার, তবে আমার আসল পরিচয় যেন কেউ না জানতে পারে। আর কিছু কথা বলে আমি কলটা কেটে দিলাম। একটু পরে মিম আমার রুমে আসে। কি ব্যাপার মিস্টার ফেরিওয়ালা, এভাবে শুয়ে শুয়ে গভীর মনোযোগ দিয়ে কি এমন ভাবতেছেন শুনি? ওহ মিম তুমি? আরে বইলো না, তেমন কিছু ভাবতেছি না। শুধু ভাবতেছি তুমি তখন তো দৌড়ই পালিয়ে গেছো। সেই সময় পাওনাটা তো কখন বুঝে নিব। সব কথা। এই যে শোনো, যেটুকু পেয়েছো ওইটুকু নিয়ে শান্তিতে থাকো। বিয়ের পর যত খুশি তোমার পাওনা বুঝে নিও, আমার কোনো আপত্তি থাকবে না। তুমি তো জানোই আমি এইসব শোনার ছেলে না।
তবু বলে শুধু শুধু তোমার সময়টা নষ্ট করতেছ। এখন জলদি করে একটু আদর করে দাও, না হলে কিন্তু আমি নিজে আদর করে নেবো। আমি ধীরে ধীরে মিমের দিকে আগাচ্ছি আর উপরে কথাগুলো বলছি। মিম তো পিছনের দিকে যেতে যেতে দেয়ালের সাথে লেগে যায়। কি মহারানী, এখন কোথায় যাবে? মিস্টার ফেরিওয়ালা, তুমি যে এই মিম চৌধুরীকে চেনোই না, দাঁড়াও দেখাচ্ছি মজা মনে মনে। আম্মু, তুমি কখন এলে? আম্মু শব্দটা শুনে আমি তাড়াতাড়ি মিমকে ছেড়ে দিলাম আর মিমকে এক ধরে দরজায় ওই পাশে যায়। কি ভেবেছো সব বুদ্ধি শুধু মিস্টার ফেরিওয়ালার আছে আর মিসেস ফেরিওয়ালার কোনো বুদ্ধি নেই? কেমন দিলাম বলো? তবে রে, দেখাচ্ছি মজা, একটু দাঁড়াও। কে শোনে কার কথা? মিম আমাকে খাবার কথা বলে একটা দৌড় দিয়ে নিচে চলে গেল। পাগলি একটা, কি ভয়টাই না পাইয়ে দিয়েছিল আম্মুর কথা বলে। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। রাসেল, আয় বস, আমি আজকে তোকে নিজের হাতে খাইয়ে দেব। কত বছর হলো তোকে খাইয়ে দিই না। আচ্ছা মা, তুমি তোমার মতো খাইয়ে দাও, আমি আমার মতো করে খাইয়ে থাকি। এমন আদর করে আজ পর্যন্ত কেউ খাইয়ে দেয়নি। মা, চোখে পানি এসে গেছে, এই জন্য এক চিলতে সুখের বৃষ্টি। এদিকে মিম না খেয়ে শুধু আমার খাবার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার মিম, তুই এইভাবে না খেয়ে তাকিয়ে আছিস কেন? খাবার ভালো হয়নি নাকি? মামুনি, তুমি শুধু তোমার ছেলেকে একাই খাইয়ে দিচ্ছ, আমার কথা একেবারেই ভুলে গেছো। এখন কেন বলছিস? তখন না বললি আমি আর রাসেল, তুই আর তোর শ্বশুর এক দলে? তাহলে তোর শ্বশুর মশাইকে বল খাইয়ে দিতে। মামুনি, তুমি এইভাবে বলতেছো? যাও, আমি কিছুই খাবো না। মনটা বাংলার পাঁচের মতো করে বললাম। রাসেলের মা, তুমি এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ কেন? একটু রাসেলের মতো করে ওকে খাইয়ে দাও। দেখছো না মন খারাপ করছে, কারণে মিমকে ভূতনির মতো লাগছে। আঙ্কেল, তুমিও এটাই বলতেছো? আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। মিম, নে হাঁ কর, আর মন খারাপ করতে হবে না। আমিও রাসেলের মতো করে তোকে খাইয়ে দিচ্ছি। কি মেয়ে রে বাবা, একটু আগে দেখলো মনটা কত খারাপ, আর এখন করতে বলার আগেই খাওয়ার জন্য হাঁ করে রেডি। এইভাবে অনেক মজা মাস্তি করেই অনেকটা সময় কাটিয়ে দিলাম। মা, এখন আমি যাই, পরে না হয় আবার আসবো। বাবা, তোর কোথাও যেতে হবে না, তুই আমার কাছেই থাকবি। আর তোকে ফেরিওয়ালাও হতে হবে না। আমার কিসের কমতি আছে যে তোকে জিনিসপত্র ফেরি করতে হবে? আচ্ছা মা, আমি তোমার কথা রাখবো, তবে কিছুদিন পরে আমি সবসময় তোমার কাছেই থাকবো। তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, তুমি আমার মাথায় বিলি কেটে দিবে। আচ্ছা বাবা, তাহলে যা, তবে দেখে শুনে থাকিস। আর তোর যদি সেখানে থাকতে কষ্ট হয় তাহলে আমাকে বলিস কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে। বলেই আমি আর মিম সবার থেকে বিদায় নিয়ে বাড়ির বাইরে আসলাম। দারুণ বেড়ারে দেখে তো মেজাজটাই গরম হয়ে গেল। আমি কিছু বলতে যাব, তার আগে দারুণ বলে ওঠে, স্যার, আমাকে ক্ষমা করে দিবেন, আমি বুঝতে পারিনি আপনি এই বাড়ির ছোট মালিক। এখন কি বলি, কারণ আমি কিছু বলার আগেই তো ক্ষমা চেয়ে নিল। আর মানুষকে ক্ষমা করাই তো মানুষের আসল ধর্ম। আচ্ছা যা, ক্ষমা করে দিলাম, তবে এখন থেকে সবার সাথে ভালো ব্যবহার করবি। যদি কারো থেকে একটু রিপোর্ট পাই তাহলে তো তোর খবর আছে। একটু রিপোর্ট পাবেন না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। ওকে, সেটাই যেন হয়। তারপর সেখান থেকে মিমের গাড়ি করে চলে আসলাম বাসায়, আগেই নেমে গেলাম যেন মিম বুঝতে না পারে। আচ্ছা, তুমি ওই বস্তিতে কিভাবে থাকো বলো তো? কি বিচ্ছিরি গন্ধ, এটা সেটা পচার। কি করব বলো, গরিবদের সবকিছু সহ্য করতে হয়। আমি কি একা থাকি নাকি সবাই তো থাকে? আর আমার সহ্য হয়ে গেছে, তাই তো তোমাকে এখানে দাঁড়িয়ে রাখি, সামনে নেই না যদি গন্ধে অজ্ঞান হয়ে যাও। মজা নিচ্ছ তাই না? আচ্ছা শোনো, তুমি তাহলে সাবধানে বাসায় যাও, আমি গেলাম, আম্মু চিন্তা করবে। শাশুড়িটা আমার, বুঝলে, চিন্তা তো একটু করবে। তা ম্যাডাম, আমার শাশুড়ি মাকে তো দেখালেন না এখনো। হ্যাঁ, তোমাকে তাদের সামনে নিয়ে যাই আর আমার ঝড় শুরু হোক। আচ্ছা, তোমার উপরে কিসের ঝড় শুরু হবে ঠিক বুঝলাম না তো, একটু বুঝিয়ে বলো তো, ঠিক কি বললে তুমি? দেখো, তারা যদি আমাকে বলে তুমি কি করো, তাহলে আমি কি বলবো? তুমি একজন ফেরিওয়ালা, তাহলে তারা কি বলবে ভেবে দেখেছো? আচ্ছা, আমি এই পৃথিবীতে টাকা পয়সা কি আসল? গরিবদের কি কোনো মূল্য নেই? আগেই বলতে পারতে, আমি ফেরিওয়ালা দেখে তোমার বাবা মাকে মেনে নেবে না, তাহলে সম্পর্কটা সামনের দিকে এগিয়ে নিতামই না।
বলে সেখান থেকে চলে আসলাম। আর কোনো কথা না বলে মনটাই পুরো খারাপ করে দিল। ধ্যাত, কেন যে বলতে গেলাম এইসব। কেন যে এইসব বলতে গেলাম, এখন রাগ করে চলে গেল। আর এটাই তো সত্য, কোনো বাবা মাই চায় না তাদের মেয়েকে নিচু ঘরে বিয়ে দিতে। এইদিকে মিম মন খারাপ করে সেখান থেকে সোজা বাসায় চলে যায়। বাসায় গেলে মিমের আম্মু দেখতে পায় তার মেয়ের কোনো কারণে মন খারাপ, তাই জিজ্ঞেস করে, কি ব্যাপার মিম, তোর মন খারাপ কেন? তখন তো বাসার থেকে ভালো মন নিয়ে গেলি, এখন আবার কি হলো? একটু খুলে বল তো। আম্মু, আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু ছেলেটা কোনো জব করে না, মানে এটা সেটা ফেরি করে, জীবিকা নির্বাহ করে। আমি তাকে বলেছি তোমরা তাকে মেনে নিবে না, আর সে রাগ করেছে, আমার সাথে ঠিক মতো কথাও বললো না। ও, এই ব্যাপার। মারে, এটা কোনো কথা হলো নাকি বল? এই পৃথিবীতে সবাই তো আর ধনী হয়ে জন্মাতে পারে না। আর ও গরিব, তাতে কি হয়েছে? আমাদের কি কোনো কিছুর কম আছে নাকি? তুই তো আমাদের একমাত্র মেয়ে, তোর সুখে তো আমরা সুখী। আম্মু, আমি কি বলেছি ও কোনো জব করে না, এটা সেটা ফেরি করে কিন্তু গরিব? সেটা তো একবারও বলি নাই। এই, তুই তোর বাবার মতন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলতো ঘটনাটা কি? আম্মু, রাসেল এতিমখানায় বড় হয়েছে। ও এটা সেটা ফেরি করে জীবিকা নির্বাহ করে। এখন জানতে পারলাম রাসেল শফিকুল আঙ্কেলের হারিয়ে যাওয়া মেহরাব হলো এই রাসেল। কি বলিস? মেহরারকে ফিরিয়ে পেয়েছিস? আর সে তোর মনে মানুষ? তাহলে এত চিন্তা করার কি আছে? ওদের যা আছে তা এই দেশের কারোরই নেই। সেটা তো আমিও জানি, কিন্তু আমি চাই ও নিজের যোগ্যতায় কিছু করুক, কিন্তু ও তো পড়াশোনা জানে না। মারে, সত্যিকারের ভালোবাসা কখনো টাকা পয়সা সৌন্দর্য এসব দেখে হয় না। সুন্দর মনটা দেখেই শুধু সত্যিকারের ভালোবাসা হয়। আম্মু, আমি তো ওকে ফেরিওয়ালা দেখেই ভালোবাসছি, কিন্তু আমার ভয় তোমরা যদি ওকে মেনে না নাও, তাহলে আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না। মারে, আজ পর্যন্ত তোর কোনো ছাওয়া আমরা অপূর্ণ রাখিনি। যখন যা চেয়েছিস তখন সেটাই এনে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে তুই ভাবলি কি করে তোর ভালোবাসাকে মেনে নিব না? মিম ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর কেঁদে কেঁদে বলে, আম্মু, আমি ভাবতে পারিনি তুমি এইভাবে আমার পাশে থাকবে। আমার আম্মু পৃথিবীর বেস্ট আম্মু। এইভাবে মা মেয়ে আরো অনেক কথাই বলে। মিমের মনটা তো খুশিতে ভরে ওঠে, দৌড়ে রুমে চলে আসে আর এসেই আমার নাম্বারে কল দেয়, কিন্তু আমি কলটা বারবার কেটে দিচ্ছি। রাসেল, ফোনটা ধরো একবার প্লিজ। এইভাবে 29 বার কল দিল, তারপরে 30 বারের বেলায় রিসিভ করলাম আর রিসিভ করেই বলি, হেই, কল কেন দিচ্ছ? এইভাবে আমার সাথে রাগ দেখাবে? আমার কি কষ্ট হয় না বলো? তখন ওইভাবে চলে গেলে আমার কি কম কষ্ট হয়েছে বলো? কষ্ট করতে তো আমি বলিনি, আর আমার মতো ফেরিওয়ালার সাথে তো তোমাকে মানায় না। তাহলে শুধু মিথ্যে মায়া বাড়ি কি লাভ বলো? ফলস্বরূপ 2 চোখ ভর্তি পানি ছাড়া কিছু পাওয়া যাবে না। আমি তোমার সুন্দর মনটাকে ভালোবাসি, তোমার প্রফেশন কি সেটাকে না, বুঝেছো? আমি আমি আমার আম্মুকে সবটাই বলেছি, তারাও রাজি। সত্যি বলছো তো? জানো, আমার তখন খুব কষ্ট লেগেছিল যখন তুমি বললে আমি ফেরিওয়ালা দেখে তোমার বাবা মা আমাকে মেনে নেবে না। এখন আবার আমার থেকে খুশি হয়তো এই পৃথিবীতে কেউই নেই। লাভ ইউ কলিজা। লাভ ইউ টু কলিজা। আমারও কি কষ্ট কম হয়েছে বলো? এইভাবে আর অনেক সময় কথা বলে ফোনটা রেখে দিলাম। যাক, অবশেষে খুশির কিছু শুনতে পারলাম। ওইদিকে 3 বন্ধু একসাথে রেস্টুরেন্টে বসে কথা বলছি। শালা হারামি, হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেলি অথচ একটিবারের জন্য আমাদের জানালি না। আমার ছেলেকে খুঁজে পেয়েছি, তোকে আমি বলিনি এখনো, তাহলে তুই কিভাবে জানতে পারলি? এদিকে রায়হান সাহেব শুধু আব্বু আর আঙ্কেলের কথা শুনেই যাচ্ছে, কিছুই বুঝতে পারছে না, তাই জিজ্ঞেস করে, কি ব্যাপার বন্ধু, তোরা কি বলছিস আমাকে একটু খুলে বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন, আজকে আমি আমার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছি, যেটার খবর দিতে তোকে এখানে ডেকেছি। কি বলিস? এটা তো খুব খুশির কথা। এই দাঁড়া, এক্ষুনি মিম মামনিকে খবরটা জানিয়ে দেই।
শ্বশুর মশাইয়ের কথা শুনে আব্বু আঙ্কেল হাসতে থাকে। বন্ধু, তোর মেয়ে তো আমার ছেলেকে ভালো করে চেনে, মানে একে অপরকে ভালোবাসে। আরে বাহ, এই তো মেঘনা চাইতে বৃষ্টি। তাহলে তো ভালোই হলো, আমাদের আর ওদের রাজি করানো লাগবে না। বন্ধু, তোদের জন্য একটা খুশির খবর আছে, যেটা আমি পরে বলবো। এখন আমাকে জোর করবি না প্লিজ। আচ্ছা যা, তোর সময় হলে বলিস। আর শোন, আমি ঠিক করেছি 2 দিন পর আমার বাড়িতে একটা পার্টি রাখবো, যেখানে রাসেল আর মিমের আংটি বদলের কাজটা সেরে ফেলবো। কি বলিস তোরা? এই চিন্তাধারাটা কিন্তু খারাপ না, আমার মনে হয় এটা করলে ভালো হবে। এইভাবে 3 বন্ধু আর অনেকটা সময় কথা বলে যার যার বাসায় চলে যায়। এদিকে আমি বেচারা রান্না করতে ব্যস্ত হয়ে পড়ি। রাতে খেয়ে দিয়ে বিছানায় গাটা এলিয়ে দিয়ে মিমকে ফোন দিলাম, কিন্তু ফোন রিসিভ করতেছেই না। কয়েকবার দেওয়ার পরে মহারানী কলটা রিসিভ করলো। হ্যাঁ জানো, বলো। এই, তোমার কোনো আক্কেল জ্ঞান বলতে কিছু আছে? হুম, আমি সেই কখন থেকে কল করেই যাচ্ছি, আর তুমি কলটা রিসিভ পর্যন্ত করছো না। আমার অনেক চিন্তা হচ্ছিল জানো। আহারে, আমার বাবুটার বুঝি খুব কষ্ট হয়েছে। আসলে আব্বু কিছু কথা বললো আর ফোনটা চার্জে দিয়ে রেখে নিচে ছিলাম। আব্বু বলো, কি করতেছো? কি আর করব, আমার তো আর সুখের কপাল না যে কেউ রান্না করে খাওয়াবে। আমি রান্না করে খেয়ে এখন শুয়ে আছি। তুমি খেয়েছো? আহারে, আমার জান পাখিটার কত কষ্ট। শাশুড়ি মা এত করে বললো বাড়িতে থাকার জন্য, থাকলে না। আর এখন বলতেছো সুখের কপাল না। এইভাবে আর অনেক কথা বলে এই কলটা কেটে দিয়ে কোনো রকম চিন্তা ভাবনা না করে ঘুমের দেশে বাড়ি জমালাম। সকালে ফজরে আজানে মিষ্টি ধ্বনিতে ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে রান্না করে খেয়ে কিছু কাজ করতেছিলাম, তখনই আমার কল আসে। আসসালামু আলাইকুম আম্মু। শুভ সকাল, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আর আমার কথা একেবারে ভুলে গেছিস মনে হয়, তাই না? আমিও তোমার দুয়ায় অনেক ভালো আছি। আর তোমাকে কি ভুলতে পারি বলো? আর কালকেই না তোমার সাথে দেখা করে আসলাম। বাদ দে এই সব, আসল কথা শোন। 2 দিন পর তোর বাবা বাড়িতে একটা পার্টির আয়োজন করেছে। সেখানে তোর আর মিমের আংটি বদলটাও হবে। তুই কিন্তু আজকে বিকেলে আমার কাছে চলে আসবি, বুঝলি? বলে দিলাম কিন্তু। আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল। কি আর করা, মায়ের আদেশ, যেতেই হবে। আমি কি যেন একটা কারণে সকাল 11টার দিকে মিমের কলেজে পাশে গেছি। তখন মিমের কল আসে। জানো, শীতনের গুন্ডাগুলো আজকে কলেজে আমাকে আর বৃষ্টিকে আটকে রেখেছে। বলছো তুমি না আসলে আমাদের ক্ষতি করবে। কান্না ভরা কণ্ঠে। আর এত কান্না করতেছো কেন? জাস্ট 2টা মিনিট সময় দাও, আমি এখনই আসতেছি। আর হ্যাঁ, একটু ভয় পাবে না কিন্তু। বলেই ফোনটা কেটে দিয়ে কলেজের দিকে আসতে লাগলাম। শালা তোদের আজকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। একটু পরে ওদের মাঝে আসলাম। সেদিন তো আমাদের খুব মেরেছিস, আজকে তোকে কে বাঁচায় সেটাই দেখবো। আবার তো কিছু করতেই পারবি না, তোরা শুধু নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছিস। এখনো সময় আছে, বাঁচতে চাইলে চলে যা। হা 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 হা, আজকে তো আমরা কিছুই করব না, যা করার আমাদের পুলিশ মামারাই করবে। তখনই সামনে থেকে এক গাড়ি পুলিশ কলেজের মাঠে প্রবেশ করে। আমার তো হাসি পাচ্ছে, এরা আমার পরিচয় পেলে লেজ গুটিয়ে পালাবে। কিরে, খুব গুন্ডাগিরি করতেছিলে বলে আজকাল? এদের কয়েকবার বেদম ক্যালান কেলিয়েছি, বলে খবর পেয়েছি। এত সাহস কোথা থেকে পাস? বলে লাঠি দিয়ে আমাকে আঘাত করতে যাবে, তখনই আমি লাঠিটা ধরে ফেলে, যেটা কারণে পুলিশ অফিসারের রাগটা আরো বেড়ে যায়। তোর এত বড় সাহস, আমার লাঠি আটকে রাখোস? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। চল থানায়। স্যার দেখেন, আমার সাথে যা ইচ্ছে করেন, কিছু বলবো না, কিন্তু এই দুটো মেয়েকে বাসায় যেতে দিন। আরে ফেরিওয়ালা, এটা তো হবে না। এই যে মেয়েটাকে দেখছিস, আমরা সেদিন রাতের ভোগের পাত্রী বানিয়ে নিতাম, কিন্তু তুই মাস্ক পরে এসে আমাদের মেরে মেয়েটাকে বাঁচিয়ে নিয়েছিস। আবার এই মেয়েটাকে বাঁচিয়েছিস, তাই ভেবেছিলাম তোর সাথে শক্তি দিয়ে পারবো না। তার মানে রাসেল ভাই সেদিন রাতে আমাকে এই বকাটেদের হাত থেকে রক্ষা করেছিল? কি বলিস? আমাকেও সেদিন বাঁচাইছিল, নিজে অনেক মার খেয়ে। কিন্তু এখন এরা কি করছে? এখন এরা কি বলছে? রাসেল সবাইকে মেরেছে? দেখতে থাক কি হয়। স্যার আপনার ফোনটা একটু যদি দিতে, তাহলে আমি একটু কথা বলতাম। আসলে হয়েছে কি,
আমার ফোনে তো আছে কিন্তু টাকা নেই। এই নে, পাশের আসামিরও তো ইচ্ছা পূরণ করতে হয়, তাহলে আমি কেন তোর এই ইচ্ছাটা পূরণ করতে পারবো না বল? ধন্যবাদ স্যার। আমি সোজা ডিআইজি স্যারকে সবটা খুলে বললাম। আর ফোনটা পুলিশকে দিয়েই আমি একটা চেয়ারে বসে পড়লাম। এটা দেখে সবাই তো অবাক। একটা সামান্য ফেরিওয়ালা হয়ে পুলিশের সামনে এভাবে বসতে দেখে। তোর সাহসের তারিফ করতেই হয় দেখছি। আমাদের সামনে কেউ দাঁড়িয়ে ঠিকভাবে কথা বলতে পারে না, আর তুই সেই চেয়ারে বসে আছিস যেখানে আমরা দাঁড়িয়ে আছি। আমি কিছু বলতে যাব তখনই কলেজে একে একে 10টা পুলিশের গাড়ি চলে আসে, যেটা দেখে সবাই তো অবাকের চরম পর্যায়ে আছে। সব গাড়ি থেকে একে একে সবাই বেরিয়ে আসে। সবাই ছিল পুলিশের বড় বড় অফিসার, সাথে এই শহরের নামকরা বিজনেসম্যানরা। সবাই এসে আমার পাশে দাঁড়িয়ে যায়। এখানে উপস্থিত থাকা পুলিশটা তো ভয় পেয়ে কাঁপতে থাকে। এই তো সাহস কি করে হয় রে ওকে অ্যারেস্ট করতে আসার? তুই জানিস ওকে? না স্যার, উনি কে? উনি হলেন এই শহরের নামকরা বিজনেসম্যানের একমাত্র ছেলে মেহরাব হোসেন রাসেল। তার থেকে বড় পরিচয় রাসেল পুলিশ অফিসার। পুলিশ শব্দটা শুনেই তো সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। সব থেকে বেশি অবাক হয় মিম। এই তুই কি বলছিস? রাসেল পুলিশ অফিসার? তাহলে এই ফেরিওয়ালা হয়ে থাকতো কেন? রাসেল পুলিশ অফিসার। ওকে ছদ্মবেশ হিসেবে রাখা হয়েছিল এই শহরের নামকরা ডাকাত দলকে ধরার জন্য। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে ওই পুলিশদের উদ্দেশ্যে বললাম, আপনাদের সবাইকে চাকরি থেকে বহিষ্কার করা হলো, সো ইউ ক্যান গো নাও। সবাই তো আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই পুলিশের বখাটিগুলোকে পুলিশ নিয়ে যায়। রাসেল আর তো লুকিয়ে থাকতে পারবে না, এবার সবাই জেনেই গেল তোমার আসল পরিচয়। আঙ্কেল, দেখছেন না আপনার হবু মামা কেমন করে তাকিয়ে আছে? মনে হচ্ছে আমি ফেরিওয়ালা হিসেবেই ভালো ছিলাম। এই চুপ, আমাকে এই সত্য কথা কখনো বলো নাই। যাও, তোমার সাথে কথা নাই। স্যার, মহারানী তো রেগে গেল। এখন আপনি রাগ ভাঙবেন, না হলে খবর আছে। দেখেছিস বন্ধু, তোর ছেলে আমার উপরে অর্ডার করে, যেখানে সকল অর্ডার আমি করব। বন্ধু, বেশি করে আদর দিয়ে আমার ছেলেকে তোর মতো বানা, তাহলে সামনে আরো বেশি কাজ করতে হবে। বাবা ছেলে মিলে আমাকে পচাচ্ছিস তাই না? টাইম আপনা ভি আয়েগা, তব বাতাউঙ্গা मैं कौन हूँ। মিম, আসলে রাসেলের কোনো দোষ নেই, কারণ ওকে ছদ্মবেশ হিসেবে রাখা হয়েছিল, তাই কাউকে ওর আসল পরিচয় বলতে পারেনি। আঙ্কেল, আপনি যখন বললেন তখন ক্ষমা করে দিলাম। হাজার হলেও আমি আবার মুরব্বীদের বেশি সম্মান করি। এইভাবে আর অনেক কথা বলে সবাই বাসায় চলে আসি। মা, তুমি কোথায়? এই, তোর সাথে কোনো কথা নেই, যা এখান থেকে। তুই এত বড় একটা কথা আমার থেকে লুকিয়ে রেখেছিস। সারাক্ষণ বলেছিস তুই একটা ফেরিওয়ালা। মা, আমি এই পরিচয় কাকে দিতে পারতাম না, কারণ আমি একটা মিশনের ছদ্মবেশী হিসেবেই ছিলাম। সেই জন্যই মনে হয় সেদিন হাসপাতালে পুলিশ এসেছিল, তাই না? আচ্ছা, তুই পুলিশ হলি কিভাবে? এটা তো সবার থেকে ভালো করে আমি বলতে পারবো, কেননা রাসেলকে সবার থেকে বেশি আমি চিনি। ওহো, তার মানে তুই আগে থেকে জানতি রাসেল একজন পুলিশ অফিসার? সেটা তো জানি। আর সেদিন তুই বললি না আমি কিভাবে জানলাম যে মেহরাবকে ফিরে পেয়েছিস, সেটা রাসেল আমাকে বলেছিল। আঙ্কেল, এইসব বাদ দিয়ে আগে পুলিশ কিভাবে হলো সেটা বলো। বলতাছি, মন দিয়ে শুনো। আমি আগে অন্য একটা শহরে ছিলাম, সেখানে একটা বড় মিশনে আমাকে পাঠানো হয়েছিল, যে মিশনে রাসেল না থাকলে আমি কখনোই সম্পূর্ণ করতে পারতাম না। তখন রাসেল একটা কলেজে পড়তো। যেরকম বুদ্ধি তেমনি কোনো রকমের সাহসেরও কমতি ছিল না। ওর সাহসিকতা দেখিয়ে আমি ওকে পুলিশে ভর্তি করিয়ে দিই। এভাবেই রাসেল হয়ে ওঠে একজন পুলিশ অফিসার। ওহ আচ্ছা, রাসেল তাহলে তোর জন্য এত কিছু করেছে? আমার জন্য অনেক কিছু করেছে, এবং আমি তো ওর সাথে আঙ্কেল থেকে বেশি বন্ধুর মতোই বেশি। এইভাবে সবাই আরো অনেক কথা বলে এইভাবে পার হয়ে যায় একদিন। পরের দিন সকালে সবাই মিলে নাস্তা করতে বসেছি। রাসেল, তুই আর মিম আজকে শপিং করতে যাস বৃষ্টিকে সাথে নিয়ে, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে। আমাকে ফকির করার পথে পাঠিয়ে দিচ্ছ, তাই না? ভাই রে ভাই, এটা শুনে তো মিম একেবারে রাগে লাল হয়ে গেছে। মনে হয় এখনই ফেটে যাবে। আমি তোমাকে ফকির করব একটু শপিং করতে গেলেই, তাই না? একবার হাতে পাই তোমাকে, তারপর দেখাবো মজা, চান্দু। আমার বৌমার নামে একটাও বাজে কথা বলবি না, বলে দিলাম। আমার টাকার কি কোনো কমতি আছে নাকি যে ও শপিং করবে না? ওকে নিয়ে যা,
যা যা কিনতে চায় কিনে আনবি, এই আমি বলে দিলাম। কি আর করা, উপর মহলের অর্ডার আমাকে তো পালন করতে হবে। আবার পর্ব শেষ করে অপেক্ষার পর্ব শুরু করলাম, কারণ মহারানী দুইটা সাজুগুজু করতেছে সেই 1 ঘন্টা করে, তবুও তার শেষই হচ্ছে না। অবশেষে পাক্কা 2 ঘন্টা সাজুগুজুর পর মহারানী দুইটা পরীর মতো উত্তরে উঠতে উঠতে সিঁড়ি দিয়ে নেমে আমার সামনে আসলো। কিন্তু আমি তো মিমের দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। অসম্ভব সুন্দর লাগছে ওকে, মনে হচ্ছে পরীরা যেন ভুল করে ওকে আমার জন্য রেখে গেছে। আমার ধ্যান ভাঙে বৃষ্টির ডাকে। মিম তো লজ্জায় লাল হয়ে আছে। দুলা ভাই, শুভ দৃষ্টি শেষ হলে এবার চলেন যাওয়া যাক। এইভাবে দেখতে থাকলে পরে আবার কি দেখবেন? ও হ্যাঁ চলেন, কি যে বলেন না, আমি কি তাকিয়েছিলাম না, আমি তো শুধু পরী দেখছিলাম। এখন চলেন যাই। তারপর গাড়ির কাছে চলে আসলাম। মিম আর বৃষ্টি পিছনে বসতেও চলেছে, তাই আমি বললাম, এই যে মিসেস ফেরিওলা, আমি কি আপনার ড্রাইভার লাগি যে আমাকে সামনে রেখে আপনি পিছনে বসতেছেন? তুমি আমার জীবন নামক গাড়ির ড্রাইভার, সেটা আবার বলার কি আছে? এই তুমি সামনে বসো, না হলে মই কিন্তু যাইম না। হাই হাই বান্ধবী, দুলা ভাই এখনই তোকে ছাড়া থাকতে পারে না, তাহলে পরে যে কি করবে সেটা জানতে চাওয়া আমার এই অবুঝ মন। চুপ থাক ফাজেল মাইয়া, বড়দের সামনে কথা বলিস, একটু লজ্জাশরম নয়? মিম এসে আমার পাশে বসলো, আর দুই বান্ধবী ননস্টপ কথা রেডিও চলতেই থাকে, যার শুনে আমার কান পড়ে ঝালাফালা হয়ে গেছে। অবশেষে শপিং মলে এসে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে সোজা ভেতরে চলে গেলাম। মিম পছন্দ করতেছে আর আমি রিজেক্ট করতেছি, যার জন্য মিম রাগে ফুলতেছে। আমিও একটা জিনিস ও পছন্দ করব না, তুমি পছন্দ করে যাও। এভাবে ঠিক আছে, এইবার ঠিক আছে, পছন্দ করতে পারো, আসো শপিং করতে। মিমের মুখের দিকে তাকাতেই পারছি না, এত পরিমাণ রাগে ফুলে আছে। আসলে কেন জানি ওকে রাগাতে আমার খুব ভালো লাগে। দেখে দেখে একটা শাড়ি পছন্দ করলাম, যেটা বৃষ্টি আর মিম দেখে ফিদা। এত সুন্দর শাড়ি তার এত সময় দেখেনি। মিম, তোমাকে এই শাড়িটা বেশ মানাবে। দুলা ভাই, আপনার পছন্দের তারিফ করতেই হয়। এত সুন্দর একটা শাড়ি পছন্দ করলে আসলে শাড়িটা খুবই সুন্দর। ধন্যবাদ, কিন্তু আমার ম্যাডাম তো কথা বলতেছে না, মনে হয় মিমের এই শাড়িটা পছন্দ হয়নি। একটু অভিমান করে বললাম, যেটা মিম ঠিকই বুঝতে পেরেছে। কে বলেছে আমার পছন্দ হয়নি? আমার সেই পছন্দ হয়েছে। তুমি জানো না তোমার পছন্দই আমার কাছে সবচেয়ে বেস্ট? আমি তো সেটা জানি, তাই তো তুমি আমার জীবন আল্লাহর তরফ থেকে পাওয়া সবচেয়ে শ্রেষ্ঠ উপহার। এই জন্যই তো তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার কলিজাটা। এইভাবে অনেক অনেক শপিং করিয়ে দিলাম মিম আর বৃষ্টিকে। আর মিম আমার জন্য সবকিছু নিজের পছন্দ মতো তার জিনিসের সাথে ম্যাচিং করে কিনেছে। শপিং মল থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এই যে ময়দা সুন্দরীরা, আপনারা কি যে খাবেন বলেন? কি বললে? আমরা ময়দা সুন্দরী? একবার কাছে পাই তোমাকে, তারপর বুঝাবো আমি ময়দা সুন্দরী নাকি প্রকৃত সুন্দরী। রাগে কটমট করতেছে, আর আমি শুধু মুচকি মুচকি হাসছি। আর বৃষ্টি তো আমাদের এই দৃশ্য দেখেই আছে অবাক হয়ে। বৃষ্টি, তোর খুব মজা পাচ্ছে তাই না? তোদের এইসব আচরণ দেখে আমার আসলে খুব মজা পাচ্ছে। চুপ শয়তানি, আমাদের দেখে মজা নিস? তোর মজা নেওয়া বের করবো নি। ক্ষুধা লাগছে, কি খাবি সেটা? ক্ষুধা লাগছে, কি খাবি সেটা না বলে উনি মজা করতে ব্যস্ত। তারপর সবাই যার যার পছন্দ মতো অর্ডার করে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসেই শুরু হলো আমার নামে মার কাছে নালিশ দেওয়া। শাশু মা, তোমার ছেলে না আমাকে একটুও ভালোবাসে না। কেন রে রাসেল, আবার কি করলো? যাওয়ার সময় তো মুখটা হাসি খুশি দেখলাম। হাসি খুশি তো ছিলাম, কিন্তু তোমার ছেলে তো হাসি খুশি থাকতে দিল না। আমি নাকি তোমার ছেলেদের পছন্দ করা জিনিস পছন্দ করি না? কি মিথ্যা কথা বলে, তাই না? ও এই ব্যাপার, আচ্ছা যা, আমি রাসেলকে বকা দিয়ে দিচ্ছি। এবার তো শান্ত হয়ে থাক, তাই না? আম্মু দেখো, মিম আমার নামে বানিয়ে বানিয়ে কত কি বলতেছে, আর তুমি সেটা বিশ্বাস করতেছো? আমার কথা তুমি একটু মনে করো না? অভিমানী হয়েই বললাম। এই নাও, শুরু হলো দুটো টম এন্ড জেরির মতো ঝগড়া। এই তোরা এইভাবে নালিশ করা বাদ দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবি আয়। কি আর করা,
বৃষ্টি তো আগেই বাসায় চলে গেছে আর আমি মিম রুমে চলে আসলাম। মিম, তুমি মার কাছে বানিয়ে বানিয়ে মিথ্যা কেন বললে? মিথ্যা কেন বলবো? তুমি আমার সাথে অমন করলে কেন তাহলে? তোমার সাথেই তো অমন করব। তুমি জানো না, তোমার রাগী মুখটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তাই তো আমি তোমাকে যখন তখন এটা বলে সেটা বলে রাগিয়ে দিই। আহারে, আমার মিষ্টি জান পাখিটা আমাকে রাগিয়ে তার নাকি এত ভালো লাগে। এত রাগাতে হবে না, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তাহলে রাগ গাবো না এখন, তাহলে রোমান্টিক হয়ে উঠি, কি বলো? এই মোটেও রোমান্টিক মোড আসবে না এখন, বুঝতে পেরেছো? তাহলে মেরে নাক ফাটিয়ে দিব। আরে আমার কই যেটা বললো আর আমি শুনবো, সেটা কি আর কখন হয়? আমি দুষ্টুমি করতে করতে মিমের দিকে এগিয়ে যাচ্ছি আর মিম রাগি দেখিয়ে বলছে আর আমি পিছনে যাচ্ছি। শোনো, একদম ফাজলামি করবে না বলে দিলাম। সবসময় তো দুষ্টুমি তোমার কোত্থেকে যা আসে? আগে আমাকে তোমার বউ করে নাও, তারপর যত ইচ্ছা রোম্যান্স করো, ঠিক আছে বাবু? বলে আমার গালে আলতো করে একটা চুমু দিয়ে নিচে চলে গেল। আর আমি কি করবো গো, বেচারার মতো বিছানায় শুয়ে পড়লাম। কেন জানি শুয়ে পড়তেই ঘুম চলে আসে। কখন যে ঘুমিয়ে গেছি সেটা খেয়ালই নেই। মিম, গিয়ে আবার নবাব ছেলেটাকে একটু ডেকে আনো তো, মনে হয় পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওকে শাশুমা, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। তোমার ছেলেকে শুধরানোর জন্য তোমার এই মেয়ে তোমার এই ফাজিল মেয়ে যথেষ্ট, বুঝেছো? খুব তো ফেরিওয়ালাগিরি করেছো, এখন একটু আমার ফেরি করা ও দেখবে। এখন একটু আমার ফেরি করাও দেখবে, তাকে দেখাবো, কি বলো? যা গিয়ে ডেকে ওঠা। ছেলে আমার খুব কষ্ট করেছে, ওকে একটুও কষ্ট পেতে দিস না, তাহলে সহ্য করতে পারবো না কিন্তু। শাশুমা, তোমার ছেলেকে কি আমি কোনো কষ্ট দিতে পারি বলো? সেই যে আমার পৃথিবী, বেঁচে থাকার একমাত্র উৎস। মিম মার সাথে কথা বলেই ধীরে ধীরে আমার রুমে চলে আসে। এসে দেখতে পাই আমি গভীর ঘুমে আচ্ছন্ন। তাই মিম মনে মনে একটা দুষ্টুমি ফোন দিয়াটে আমার মুখে কালি দিয়ে মুখে ভূত বানিয়ে দেয় আর আমাকে ডাকতে শুরু করে। এই জানো, ওঠো, আম্মু ডাকতেছে। কি গো, শুনতে পারছো? আর একটু ঘুমাই না, মাত্রই তো ঘুমাইছি, যাও না এখান থেকে। না উঠলে কিন্তু আমি পানি ঢেলে দিব, এই বলে দিলাম। কি আর করা, ঘুমটাকে তালাক দিয়ে উঠে পড়লাম। মিম আমাকে দেখে মিষ্টি মিষ্টি হাসছে, কারণটা বুঝতে পারছি না, হাসির মতলবটা কি। এই তুমি এমন করে হাসতেছো কেন শুনি? কই কই হাসতেছি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসো, আম্মু ডাকতেছে। বলেই মুখটা চেপে ধরে নিচে আসলাম। হাসির জন্য আটকে রাখতে পারছি না। মিম, পাগল হলি নাকি? এইভাবে হাসছিস যে? মা, তুমি একটু পরেই হাসির কারণটা বুঝতে পারবে, শুধু একটু অপেক্ষা করো। এইদিকে আমি ফ্রেশ না হয়ে নিচে চলে আসি, শুধু টেবিলে বসে পড়ি। কিন্তু এ কি, আগে শুধু মিম একাই হাসছিল, কিন্তু এখন মাও কেন হাসতেছে? মা, এভাবে হাসতেছো কেন? এই তুই এভাবে সেজেছিস কেন? একদম ভূতের মতো লাগছে। কি বলো? আমি তো এসব আমাকে ভূতের মতো লাগবে কেন? আমি তো ঘুমিয়েছিলাম। যদি তুই সেজে না থাকিস তাহলে তোর মুখে কালি আসলো কোথা থেকে? ও, এখন বুঝতে পারলাম মিম তখন হাসলো কেন। মা, এটা নিশ্চয়ই তোমার এই ফাজলে বৌমার কাজ। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমার সাথে ফজলামি, তাই না? মিম দৌড়ে গিয়ে আমার পিছনে লুকিয়ে পড়ল। আমি আর কিছু না বলে রুমে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। একদম কালির মুখের আকৃতি পাল্টে দিয়েছে, নিজেকে চিনতে পারতেছি না। নিচে এসে খাবার খেয়ে নিলাম। এভাবেই চলে গেল 2 দিন। বাবা, আমি সব ব্যবস্থা করে দিছি। এতিমখানায় আজকে সবাই ভালো মন্দ খাবে। তুই কি গিয়ে একটু দেখে আসতে চাস নাকি? বাবা, এখন তো যাওয়া সম্ভব না, সবাই এসে গেছে, তাদের সাথে তো থাকতে হবে, তাই না বলো? সেটাও ঠিক আছে। চল, প্রায় তো সন্ধ্যা হয়ে এলো, এখন পার্টি শুরু করা যাক। তারপর আমি ওর বাবা চলে এলাম। মিমকে আজকে সেই শাড়িতে বেশ মানিয়েছে, একদম পরি লাগছে। আমিও সেম কালারের ড্রেস পরেছি, যার জন্য সবাই বারবার আমাদের দিকে দৃষ্টি দিচ্ছে। আব্বু গিয়ে স্টেজে উঠে মাউথপিসটা হাতে নিয়ে, উপস্থিতি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই জানেন যে এই অনুষ্ঠানের কারণ হচ্ছে আমার হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছি, সেই জন্য। আর তার সাথে আরেকটা খুশির খবর হলো, আমার প্রিয় বন্ধু রায়হান চৌধুরীর মেয়ে
মিম চৌধুরীর সাথে আমার ছেলে মেহরাব হোসেন রাসেলের আংটি বদল হবে। আপনারা সবাই ওর ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করবেন। সবাই করতালি দিয়ে আব্বুর কথাগুলো উপভোগ করছে। সবাই অনেক আনন্দ করতেছে। কিছু সময় পর আমার আর মিমের আংটি বদল হয়ে যায়। দেখতে দেখতে সবাই চলে যায়। এখন বাড়িতে খুব বেশি মানুষের আনাগোনা নেই। মিমরাও বাসায় চলে গেছে, কারণ আব্বু আর শ্বশুর সাহেব সিদ্ধান্ত নিচ্ছে আগামীকালই আমাদের বিয়ে। দেখতে দেখতে রাতটা পেরিয়ে বিয়ের সময় চলে আসে। বিয়ের সকল কাজ শেষ হয়ে যায়। এখনো মিম বাসর ঘরে বসে চুপ করে বসে আছে। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। কি দেখছো এমন করে? আমার বুঝে লজ্জা করে না? ওরে আমার লজ্জাবতী বউরে, আসো তোমার লজ্জা ভেঙে দিই। এই, তুমি কি বলতেছো এসব? তোমার পাঠক পাঠিকারা কি মনে করবে? একটুও শরম নাই তোমার? শরম করলে এই গরম ভাত মেলে না। এই কথাটা বলাই আমার পাঠক পাঠিকারা খুব ভালো করেই জানে। চলো আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আসি, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। চলো নামাজ আগে পড়ে আসি, তারপর না হয় আমরা ক্লাস করব। কি করে বাসরাতে বল লজ্জা কমাতে হয়। এইসব বললো না, তাহলে তোমার পাঠকরা তোমার থেকে জানতে আসবে কিভাবে লজ্জা ভাঙায়। তখন বুঝতে পারবে কত মজা। এটা তো ভেবেই দেখি নাই। দাঁড়াও, এখনই পাঠকদের মানা করে দিই যে আমি কিন্তু এইসব কিছু জানি না। তারপর আমি আর মিম গিয়ে নামাজ পড়ে নিলাম। তারপরে আমি মিমকে কুলি করে নিয়ে খাটে বসিয়ে দিলাম। ধীরে ধীরে ক্লাস নিতে শুরু করলাম, বই লজ্জা ক্ষমানোর। তারপর কি হতে পারে আপনারা ভাবতে থাকেন। আমি বরং এখানে গল্পটা ইজি টেনে দিলাম। ওদের জন্য দোয়া করবেন। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই পুরো গল্পটা শোনার জন্য।